কিন্তু ঠিক হয়েছে নাকি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আপনি আছে, যদি আমি একটু বলতেন আমি তাহলে ওটা ওটা হ্যাঁ, ওটা ওটা নিয়ে একটু কথাবার্তা বলছি। হাফ লাইট আর থার্ড অর্ডারের তিনটে হ্যাঁ, করতে একটু করতে দিয়েছিলেন। হ্যাঁ, ওটা আমি কথাবার্তা বলছি। ওকে। আচ্ছা, ঠিক আছে। রেকর্ডিংটা হচ্ছে তো? দেখো, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে তো ঠিকঠাক করে? মানে আমার কথা শোনা যাচ্ছে, আর যা মানে দেখাও যাচ্ছে, ঠিক আছে? তো আজকে হচ্ছে তোমার মাইক্রোফোন গুলো অফ করে দাও। কারো কারো মাইক্রোফোন অন আছে, অফ করে দাও। সেম ওয়ানে কেমিক্যাল কাইনেটিক্স পড়া হচ্ছে আমার আজকে। সেই হিসেবে দেখলে তোমার লেকচার 4। তারিখ হচ্ছে 21/10। আচ্ছা, তাহলে আগের দিনের যদি আর কোনো ডাউটস না থাকে, তাহলে আমরা নেক্সট জায়গায় চলে আসছি। দেখো, আগের দিন আমরা কি করেছিলাম একটু খেয়াল করো। আমরা বেসিক্যালি ইন্টিগ্রেটেড রেল ল গুলো নিয়ে কথাবার্তা বলছিলাম। ইন্টিগ্রেটেড রেল লতে আমরা মানে মানে আগের যে কাজটাকে করেছিলাম সেটা একটুখানি বলে নিই। মানে লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? লাস্ট ক্লাসে আমাদের মেন জায়গাটা ছিল হচ্ছে ইন্টিগ্রেটেড রেল ল বের করা। রেট ল কার জন্য? ফর রিয়াকশনস ইনভলভিং অনলি ওয়ান রিয়াক্টর। তার মানে এই টাইপগুলো, যে এ থেকে ধরো তোমার একটা প্রোডাক্ট হচ্ছে, এখানে রেট কনস্ট্যান্টটা কে, তাহলে এই টাইপের যে রিয়াকশনস গুলো, সেই রিয়াকশনের জন্য আমি অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড রেট লটাকে বের করেছিলাম। এটা হচ্ছে মোদ্দা কথা। মানে ইন্টিগ্রেটেড রেট ল মানে মানে ডিফারেন্সিয়াল রেট লটাকে লিখে সেটাকে ইন্টিগ্রেট করে ইন্টিগ্রেটেড রেট ল আমরা করেছিলাম। আর আমরা কি কি করেছি? আমরা অলরেডি এটা ডিসকাস করেছি। জিরো অর্ডার রিয়াকশন ডিসকাস করেছি, ফার্স্ট অর্ডার রিয়াকশন ডিসকাস করেছি, আর সেকেন্ড অর্ডার রিয়াকশন ডিসকাস করেছি, মানে যেগুলো সিঙ্গেল রিয়াক্টর ইনভলভ করে এইটা। আর হোমওয়ার্ক হিসেবে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে থার্ড অর্ডার রিয়াকশন ইনভলভিং অনলি রিয়াক্টর, সেটা হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম। আর হাফ অর্ডার রিয়াকশন সেটা আমরা দিয়েছিলাম। আর তার আগের ক্লাসে একটা জেনারেলাইজ যে এনএথ অর্ডার রিয়াকশন আর কি, সেটা তার আগের ক্লাসে হয়ে গিয়েছিল, যে একটা ইন্টিগ্রেটেড একটা সিঙ্গেল রিয়াক্টর ইনভলভ হয়েছে, যদি অর্ডারটা জেনারেলি এন হয়, তাহলে তার জন্য কেমন করে ইন্টিগ্রেটেড রেল বের করতে হয়, বা সেখান থেকে যদি আরো কোনো ইম্পর্টেন্ট ফিচার্স থাকে সেগুলোকে আলোচনা হয়েছিল আর কি। আচ্ছা, তোমরা থার্ড অর্ডার এবং হাফ অর্ডার এই দুটো রিয়াকশন হয়তো করেছো। সেটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা বুঝতে পারছো না, সেইটা একটুখানি দেখে দেওয়া দরকার পড়ে। হ্যাঁ, আমরা দেখে দেবো। হ্যাঁ, এটা আর এটা একটা একটা জেনারেলাইজড nth অর্ডার রিয়াকশন যদি হতো আর কি, হ্যাঁ, তার হচ্ছে তোমার ইন্ডিকেটেড রেড ল, তারপর হাফ লাইফ টাইম, টাইম অফ কমপ্লিশন, এই নিয়ে কমেন্ট করা। মানে একটা রিয়াকশন অর্ডার একের একের থেকে কম হলে সেটা ফাইনাইট টাইমে কমপ্লিট হবে, আর একের থেকে বেশি হলে ফাইনাইট টাইমে কমপ্লিট হবে না। হ্যাঁ, এই এক্সেট্রা এইসব নিয়েও আমরা বেসিক্যালি আলোচনা করে ফেলেছি, ঠিক আছে? আর আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই সেকেন্ড অর্ডার রিয়াকশন থেকে স্টার্ট করব। সেকেন্ড অর্ডার রিয়াকশন যদি সিঙ্গেল রিয়াকশন ইনভলভ থাকে,
তাহলে কেমন হয় আমরা দেখেছিলাম। আমরা আজকে প্রথম যে কাজটাকে করব, যদি ওটা তোমার দুটো রিঅ্যাক্টর ইনভলভ থাকে, তাহলে এ থেকে প্রোডাক্ট না হয়ে এ প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে, তাহলে সেই ধরনের সিচুয়েশনগুলো তুমি কেমন করে কথাবার্তা বলছো। তাহলে আজকে আজকে যে জিনিসটা আমি কভার করতে চাইছি সেটা হচ্ছে, বলে নিই তাহলে, টপিক টু বি ডিসকাস। আজকে যে জিনিসটা আমি আলোচনা করব, একটা হচ্ছে তোমার এই যে রিয়াকশন ইনভলভিং মোর দ্যান ওয়ান রিয়াক্ট্যান্ট, এটা আলোচনা করে, এবং সেইখানটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বেরিয়ে আসবে, সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন বলে একটা জিনিস আছে। সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন, এইটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয় হবে এইটা। আর তার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো আগে অলরেডি আলোচনা করে দিয়েছি, ধর এই থার্ড অর্ডার রিয়াকশন বা হাফ অর্ডার রিয়াকশন, সিঙ্গেল রিয়াকশন যদি ইনভলভ হয়, সেগুলো একটুখানি ডিসকাস করে নেওয়ার চেষ্টা করা হবে। তাহলে আজকে মূলত যে জিনিসটা আমরা করবো, রিয়াকশন ইনভলভিং মোর দ্যান ওয়ান রিয়াক্টর, সেখান থেকে ইউনিমলিকুলার রিয়াকশন, সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন, তার যে মেকানিজমটা, সেইটা নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলা। আচ্ছা, তাহলে আমরা শুরুটা করছি এরকম ভাবে যে একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন দিয়ে স্টার্ট করছি, যেখানে তোমার মোর দ্যান ওয়ান রিয়াকশন থাকে। তাহলে আমি শুরুটা করছি এরকম ভাবে, কনসিডার এ second order reaction involving two reactors। ধরো এ প্লাস বি, এইখান থেকে তুমি প্রোডাক্টে যাচ্ছ, ধরে নাও রেট কনস্ট্যান্টটা হচ্ছে আমার কে, রেট কনস্ট্যান্ট বা স্পেসিফিক রেটটা হচ্ছে তোমার কে, ঠিক আছে? আচ্ছা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা শুনতে অসুবিধা হলে না সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে? আর এবারে দেখো, আমি এইখানে একটা ধরে নিচ্ছি যে এ এবং বি তাদের দুজনেরই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা এক্স্যাক্টলি একই। তাহলে এখানে অ্যাজিউম করে নিচ্ছি, অ্যাজিউম হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট of A and B are the same। মানে যখন ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন লিখছো, তখন এর আগে যে নাম্বারটা আছে আর বি এর আগে যে নাম্বারটা আছে সেই দুটো সমান, সেই স্পেশাল কেসটা আমরা করছি। এবারে যদি আলাদা হতো তাহলে কি করতে হতো, সেটা আমি পরে তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেবো। আর এবারে দেখো, ইনিশিয়ালি শুরুতে, ইনিশিয়ালি তার মানে টি ইকুয়াল টু জিরোতে, ধরে নাও এ এর যে কনসেন্ট্রেশনটা এ জিরোটা সেটা আমি এ বলছি, আর বি এর কনসেন্ট্রেশন বি জিরোটা আমি বি বলছি, আর প্রোডাক্ট ধরো কিছু ছিল না। আচ্ছা, এবারে অ্যাট এ টাইম টি, আরবিট্রারি টিতে এর কনসেন্ট্রেশনটা কিছুটা পরিমাণ কমে যাবে, ধরে নাও এ মাইনাস এক্স হয়েছে। আচ্ছা, বি এর কনসেন্ট্রেশন কিছুটা কমে যাবে, এবার কতটা কমবে, যদি তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা এক্স্যাক্টলি একই হয়, তাহলে এইটা যদি এক্স ডিসঅ্যাপিয়ার করে, এটাও কিন্তু এক্স ডিসঅ্যাপিয়ার করবে। আবার যদি এমন হতো এ প্লাস টু বি থেকে প্রোডাক্ট হতো, তাহলে এ যদি এক্স ডিসঅ্যাপিয়ার করে, বি হচ্ছে টু এক্স ডিসঅ্যাপিয়ার করতো। হ্যাঁ, বা টু এ থেকে যদি প্রোডাক্ট হতো, টু এ প্লাস বি থেকে যদি প্রোডাক্ট হতো, তাহলে এ যদি এক্স ডিসঅ্যাপিয়ার করে, বি এক্স বাই টু ডিসঅ্যাপিয়ার করতো। তো সেই ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না। এখন ধরে নিচ্ছি এ আর বি দুজনই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট সমান, এখানে এ যতটা ডিসঅ্যাপিয়ার করবে, এক্স অ্যামাউন্ট যদি ডিসঅ্যাপিয়ার করে, বিটাও কিন্তু এক্স অ্যামাউন্টে ডিসঅ্যাপিয়ার করবে। আচ্ছা, প্রোডাক্টটা কতটা তৈরি হবে সেটাও নির্ভর করবে প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা কত। যদি এমন হতো যে এ বি এবং প্রোডাক্ট তিনজনের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট এক্স্যাক্টলি একই, তাহলে এ যদি এক্স ডিসঅ্যাপিয়ার করে, তাহলে প্রোডাক্ট কিন্তু এক্সই তৈরি হতো। কিন্তু যেহেতু এটা একটা একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া নয়, সেই জন্য এই প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা কোনো রকমভাবেই ডিফারেন্সিয়াল বা ইন্টিগ্রেটেড রেট লতে আসবে না। সেই জন্য আমরা এখানে এই প্রোডাক্টটা তার অ্যাকচুয়ালি কোনো একটা সার্টেন টাইমে তার কি কনসেন্ট্রেশন সেটা আমি কিছু লিখছি না, জাস্ট একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি। এবারে দেখো, তুমি যদি রেট অফ দ্য রিয়াকশনসটাকে লেখো, রেট অফ দ্য রিয়াকশন। আচ্ছা, রেটটা তোমার এটা এটা একটু বলে নিই যে, তুমি ধরো যদি এরকম একটা রিয়াকশন হতো, সামেশন ওভার আই নিউ আই এ আই ইকুয়াল টু জিরো, এইটা যদি একটা টিপিক্যাল রিয়াকশন হয়, তাহলে রেট অফ দ্য রিয়াকশন থেকে লিখতে হয় ওয়ান বাই নিউ আই ডিসিআই বাই ডিটি, দিস ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন। এবার সেইটা তোমার একটা রেট কনস্ট্যান্ট ইন্টু যে সমস্ত স্পিসিসগুলো আছে, ধরে নাও
CI টু দি পাওয়ার আলফা, আর একটা পিসিক আছে তাহলে CJ টু দি পাওয়ার বিটা ডট 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 ডট, এইটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল রেট ল। যেটা আমরা আগে বলেছি, যারা নতুন এসছে তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি, এর একটা রিয়াকশন যদি এরকম দেখতে হয়, সামেশন অফ আই নিউ আই এআই ইকুয়াল টু 0, মানে এই টাইপের রিয়াকশন গুলো শর্ট হ্যান্ড নোটেশনে তুমি এইরকম ভাবে লিখছো আর কি, ঠিক আছে? তো তাহলে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনস হচ্ছে যে রিয়াক্টান্টের রেসপেক্টে লিখছো, ধরো এখানে আই এর রিয়াক্টান্টের রেসপেক্টে তুমি লিখছো, তাহলে এখানে কিন্তু তার আগে 1 তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা আসবে, আর একটা কনভেনশন আছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট প্রোডাক্টের জন্য পজিটিভ ধরতে হয় আর রিয়াক্ট্যান্টের জন্য নেগেটিভ ধরতে হয়। তাহলে দেখো এই পার্টিকুলার কেসে আমি এর রেসপেক্টে যদি রেট অফ দ্য রিয়াকশন লিখতে চাই, তাহলে এ রিয়াক্টার, তাহলে তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট এখানে কত -1, তাহলে মাইনাস হয়ে গেল। ডি ওই মুহূর্তে যে এর কনসেন্ট্রেশনটা এ মাইনাস এস বাই ডিটি, এইটা হলো তোমার এ এর রেসপেক্টে রেট অফ দ্য রিয়াকশন। বা কেউ যদি বলে যে বি এর রেসপেক্টে রেট অফ দ্য রিয়াকশন লিখবে, তাহলে ডি বি মাইনাস এক্স বাই ডিটি, এটা হচ্ছে বি এর রেসপেক্টে রেট অফ দ্য রিয়াকশন। মানে এইরকম ভাবেই লিখছি, যেটা হচ্ছে যে 1/নিউ আই, এই নিউ আই গুলো -1 করে, কারণ এরা রিয়াক্টান্টের ক্ষেত্রে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে নেগেটিভ ধরতে হয়। আর যে স্পিসিসের রেসপেক্টে আমি কনসেন্ট্রেশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম লিখছি, প্রথমটা হচ্ছে এর কনসেন্ট্রেশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম লিখছি, আর সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে বি এর কনসেন্ট্রেশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম লিখছি। এইটা সেটা কত হবে, সেটা হচ্ছে কে ইন্টু ওই মুহূর্তে এর কনসেন্ট্রেশন এক্স, ওই মুহূর্তে বি এর কনসেন্ট্রেশন, ওই মুহূর্তে এর কনসেন্ট্রেশন এ মাইনাস এক্স আর বি এর কনসেন্ট্রেশন বি মাইনাস এক্স, তার সার্টেন পাওয়ার্স হবে। আর এবার আমি এখানে ধরে নিচ্ছি যে এই পার্টিকুলার কেসে যে রিয়াকশনটা, ওভারঅল রিয়াকশনটা হচ্ছে সেকেন্ড অর্ডার বলেছি, এবার দুটো রিয়াকশন ইনভলভ আছে, আমি অ্যাজিউম করে নিচ্ছি যে রিয়াকশনটা ধরে নাও যে এ এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, আর ওভারঅল অর্ডারটা হচ্ছে তোমার 2। তো ভাবতে পারতো না এ এর রেসপেক্টে সেকেন্ড অর্ডার বি এর রেসপেক্টে 0 অর্ডার হতে পারে, বি এর রেসপেক্টে তোমার সেকেন্ড অর্ডার এ এর রেসপেক্টে 0 অর্ডার হতে পারে, এ এর রেসপেক্টে থার্ড অর্ডার বি এর রেসপেক্টে -1 অর্ডার হতে পারে, বি এর রেসপেক্টে থার্ড অর্ডার এ এর রেসপেক্টে -1 অর্ডার হতে পারে। মানে অনেকগুলো পসিবিলিটি যা দিয়ে তুমি ওভারঅল সেকেন্ড অর্ডার রিয়াকশনটাকে করতে পারো। তো এখানে আমি অ্যাজিউম করে নিচ্ছি, অ্যাজিউম কি না, দ্য রিয়াকশন ইজ ফার্স্ট অর্ডার with respect to A, first order with respect to B, and the overall order equal to 1 plus 1 মানে হচ্ছে 2। তাহলে ওভারঅল সেকেন্ড অর্ডার রিয়াকশন, তাতে তুমি এ এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার হচ্ছে, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার হচ্ছে, এখানে এরও পাওয়ার 1, এরও পাওয়ার 1। আর এবার বাঁ দিকটা দেখো, এ সেটা তো টাইমের উপর ডিপেন্ড করবে না, এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তার মানে এটা দাঁড়াচ্ছে ডিফারেন্সিয়াল রেট লটা dx বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স, এইটা দাঁড়ালো তোমার বেসিক্যালি সকল ডিফারেন্সিয়াল রেট লটা। এইটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল রেট লটা। তাহলে এই যে রেট অফ দ্য রিয়াকশন তুমি লিখলে, যেটা পেলে, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল রেট ল। ডিফারেন্সিয়াল রেট লটা হচ্ছে এরকম দেখতে। আচ্ছা, এবার আমার দরকার হচ্ছে ইন্টিগ্রেটেড রেট লটাকে বের করা, মানে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে। তাহলে টু ফাইন্ড দ্য ইন্টিগ্রেটেড রেট ল আমাকে কেমন করে এগোতে হবে, তুমি এই এ মাইনাস এক্স বি মাইনাস এক্স থেকে বাঁ দিকে নিয়ে চলে এসো। টু ফাইন্ড দ্য ইন্টিগ্রেটেড রেট ল, দেখো ডিএক্স বাই, এখানে এ মাইনাস এক্স করলে, এখানে বি মাইনাস এক্স করলে, এটা হয়ে গেল তোমার কে ইন্টু ডিটি, এটা। আচ্ছা, এবার আমি ইন্টিগ্রেট করছি। আচ্ছা দেখো, যেটা ইম্পর্টেন্ট, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন সলভ করবে তুমি, তখন একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে। এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তো একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে। এই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটা তোমার কোনো একটা ইনিশিয়াল ভ্যালু তোমায় বলে দেবে, সেখান থেকে তোমাকে বের করতে হবে। অর্থাৎ টাইম টি ইকুয়াল টু 0-তে এক্স এর ভ্যালু বা কিছু একটা বলে দেবে, সেইখান থেকে তুমি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনের ভ্যালুটাকে বের করে ফেলতে পারবে। অর্থাৎ প্রথম তুমি এটাকে একটা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন হিসেবে ভেবে ইন্টিগ্রেটটাকে করে ওই যেটা ইনিশিয়াল ভ্যালুটাকে বসিয়ে দাও, বসিয়ে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটা বের করে ফেলতে পারো। অথবা আর একটা রাস্তা হচ্ছে একদম সরাসরি ডেফিনাইট ইন্টিগ্রাল হিসেবে ব্যাপারটাকে দেখা। দেখো, যখন টাইম টি ইকুয়াল টু 0, মানে এখানে ভেরিয়েবলটা টাইম আর এখানে ভেরিয়েবলটা হচ্ছে তোমার এক্স, যখন টি ইকুয়াল টু 0, তখন এক্সটা কি, তখন কিছুই ডিসঅ্যাপিয়ার করেনি, তখন এক্সটা বেসিক্যালি তোমার 0। আর টাইম যখন টি হয়ে গেছে, তখন এক্সটা তোমার এক্স হয়েছে। তাহলে এই হচ্ছে তোমার লিমিটিং টেস্টটা।
আচ্ছা এই বাঁদিকের জিনিসটা তোমাকে বেসিক্যালি করতে হবে কি ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা বাঁদিকের জিনিসটা ইন্টিগ্রেট করার জন্য কেমন করে এগোচ্ছ দেখো, ইন্টিগ্রাল 0 থেকে x যেমন আছে থাক। আচ্ছা এইখানে আছে হচ্ছে তোমার a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স। আমি উপরে একটা কাজ করি, a মাইনাস এক্স মাইনাস বি মাইনাস এক্স একটা দিয়ে দিই। দেখো খেয়াল করো উপরটা, এই মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স কেটে চলে যাবে, তাহলে উপরে একটা এক্সট্রা এ মাইনাস বি চলে আসছে বলে আমি এক কাজ করি, নিচে একটা এ মাইনাস বি তোমার দিয়ে দিই। হ্যাঁ, এটা আমি দিয়ে দিলাম ইন্টু ডিএক্স। দেখো একই জিনিস আছে, মানে আমি উপরে এ মাইনাস এক্স মাইনাস বি মাইনাস এক্স করেছি, এক্স এক্স কেটে গিয়ে উপরে একটা এ মাইনাস বি চলে আসতো, সেখানে নিচে একটা এ মাইনাস বি দিয়ে ভাগ করে দিয়েছি। এইটা এইটা হয়ে যাচ্ছে কত, ডান দিকটা হলে কে ইন্টু টি হয়ে যাচ্ছে, কারণ ডিটির ইন্টিগ্রেশন করলে কি হয়ে যায়, লিমিটটা 0 থেকে টি পর্যন্ত বসা। তাহলে এটা দেখতে পাচ্ছ, এটা কি দাঁড়াচ্ছে তাহলে দেখো 1/a মাইনাস বি। এবারে এই যে পার্টটা দেখো খেয়াল করে, এ মাইনাস এক্স আর এ মাইনাস এক্স কেটে কি 1/b মাইনাস এক্স হয়ে যাচ্ছে। তার মানে এটা তুমি লিখতে পারো ইন্টিগ্রাল 0 থেকে এক্স ডিএক্স বাই বি মাইনাস এক্স একটা পার্ট, আর একটা ইন্টিগ্রাল 0 থেকে এক্স এই বি মাইনাস এক্স কেটে গিয়ে ডিএক্স বাই এ মাইনাস এক্স, এটা হলো, এটা ইকুয়াল টু কে ইন্টু টি হয়ে যাচ্ছে। আচ্ছা এবারে খেয়াল করো যে এই যে পার্টগুলো মানে ইন্টিগ্রাল 0 থেকে এক্স ডিএক্স বাই বি মাইনাস এক্স বা ইন্টিগ্রাল 0 থেকে এক্স ডিএক্স বাই এ মাইনাস এক্স, এটা হচ্ছে যখন ফার্স্ট অর্ডার কাইনেটিক্স করেছিলে তখন যে টাইপের ইন্টিগ্রেশনটা করতে হয়েছে সেই টাইপের ইন্টিগ্রেশন। তো এইগুলো যখন ইন্টিগ্রেট করবে তখন হচ্ছে তোমার জাস্ট লগ হবে, মানে এটা একবার আমি লিখে দিচ্ছি এ মাইনাস বি, এটা ইন্টিগ্রেট করে মাইনাস এল এন বি মাইনাস এ, তার তুমি লিমিটটা বসাবে। এই জাস্ট ব্যাপার, মানে এইটা এই যে ইন্টিগ্রাল 0 থেকে এক্স ডিএক্স বাই বি মাইনাস এ, ডিএক্স বাই বি মাইনাস এক্স, মানে যারা এটা ইন্টিগ্রেশন করা ভুলে গেছে তাদের জন্য বলবো যে বি মাইনাস এক্সটাকে জেড ধরে নাও, তার ডিএক্স সমান মাইনাস ডিজেড হয়ে যাবে, আর তাহলে মাইনাস ডিজেড বাই জেড, তার মানে মাইনাস এল এন জেড হয়ে গেল, তারপর লিমিটটা বসালে। অথবা কেউ যদি সরাসরি করে ফেলতে পারে একই ব্যাপার, যে এটা মাইনাস এল এন বি মাইনাস এক্স, এবার লিমিটটাকে বসালে কি দাঁড়াবে, এইটা দাঁড়াবে এল এন বি বাই বি মাইনাস এক্স, আর মাইনাস এটা দাঁড়াবে এল এন এ বাই এ মাইনাস এক্স। কারণ এটা ওই ফার্স্ট অর্ডার কাইনেটিক্স যখন করেছি তখন অলরেডি করেছি, অথবা জাস্ট এই সহজ ইন্টিগ্রেশন যেটা 11-12 নিশ্চয়ই তোমরা করে এসেছো সেটা একটু দেখে নিই। তাহলে কি দাঁড়াচ্ছে 1/a মাইনাস বি এল এন বি ইন্টু এ মাইনাস এক্স বাই এ ইন্টু বি মাইনাস এক্স, এইটা ইকুয়াল টু কেটি। তাহলে দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড রেট ল ফর এ সেকেন্ড অর্ডার রিয়াকশন ইনভলভিং টু রিয়াক্ট্যান্ট। আর এইখানে একটা জিনিস খেয়াল করো, যে এই যে ইকুয়েশনটা যখন আমি লিখেছি সেইখানে যদি কোনো কারণে এ ইকুয়াল টু বি তুমি বসিয়ে দাও, তাহলে এ ইকুয়াল টু বি বসিয়ে দিলে মানে দেখো যদি এরকম করতো যে হোয়েন এ ইকুয়াল টু বি দেন লেফট হ্যান্ড সাইড ইজ অফ দ্য ফর্ম 0/0। দেখো যদি এ আর বি সমান করে দাও তাহলে এটা হচ্ছে এল এন 1 হয়ে গেল, সেটা বেসিক্যালি 0, আর উপর নিচে কেটে গিয়ে 1 হয়ে গেল, এল এন 1 মানে 0 হয়ে গেল, আর এ ইকুয়াল টু বি করলে নিচটা 0 হয়ে গেল, দিস ইজ অফ দ্য ফর্ম 0/0 বা ইনডিটারমিনেট ফর্ম বা আনডিফাইন্ড ফর্ম। তাহলে যখন এ ইকুয়াল টু বি লেফট হ্যান্ড সাইড ইজ অফ দ্য ফর্ম 0/0। তার মানে একটু খেয়াল করো যে যখন তুমি ইন্টিগ্রেশন বা ইত্যাদিগুলো করছো, যেখানে তুমি ধরে নিচ্ছ যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ সেটা হচ্ছে স্মল এ, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ বি এইটা, পরে ইন্টিগ্রেট ইত্যাদি যখন করছো তখন একটা জিনিস তোমাকে কিন্তু ভেবে নিতে হচ্ছে, যখন এটা নট ইকুয়াল টু বি তখনই তুমি ইন্টিগ্রেশনটাকে করতে পারবে, এ ইকুয়াল টু বি হলে কিন্তু সেই ইন্টিগ্রেশনটাকে করতে পারবে না। এইটা কখন সত্যি না, হোয়েন তোমার এ নট ইকুয়াল টু বি। সেই জন্য তোমাকে খেয়াল রাখতে হবে যখন তুমি ইনিশিয়াল কনসেন্ট্রেশন গুলো ধরে নিচ্ছ তখন এইটা এইটা আর একটা অ্যাজিউম করে নিতে হচ্ছে, তোমাকে অ্যাজিউম করে নিতে হচ্ছে যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন গুলো এটা নট ইকুয়াল টু বি, এটা নট ইকুয়াল টু বি হলে তবেই সেই ইন্টিগ্রেশনটা ভ্যালিড, তবে এই ফাইনাল ফর্মুলাটা ভ্যালিড। এ ইকুয়াল টু বি হয়ে গেলে কিন্তু লেফট হ্যান্ড সাইডটা 0/0 ফর্মে দেখতে হয়ে যাচ্ছে। আর এবারে দেখো যদি লেফট হ্যান্ড সাইডটা ইজ অফ দ্য ফর্ম 0/0 হয়, তাহলে না একটা রুল আছে যাকে বলা হয় এল হসপিটাল রুল। তোমাকে এল হসপিটাল রুলটাকে তোমাকে ইউজ করতে হবে। আর এল হসপিটাল রুলটা কেমন, মানে এল হসপিটাল রুলটা বেসিক্যালি তোমার যেটা বলছে যে যদি কোনো একটা এক্সপ্রেশন ধরো যদি এরকম হয় যে একটা ফাংশন এফ আছে আর একটা ফাংশন জি আছে, এই এফ বাই জিটা ধরো এরকম দেখতে 0/0 অর ইনফিনিটি বাই ইনফিনিটি এই টাইপের ধরো তোমার দেখতে, তাহলে
তাহলে 0/0 বা ইনফিনিটি হলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তখন তুমি কি করবে, তখন তুমি এক কাজ করো, এই এফ প্রাইম বাই জি প্রাইম করো, করে দেখো এই এটা আনডিফাইন্ড থেকে ডিফাইন্ড হচ্ছে কিনা, অথবা তাতেও যদি না হয় এফ ডবল প্রাইম বাই জি ডবল প্রাইম করো, অথবা আরো এগো এফ ট্রিপল প্রাইম বাই জি ট্রিপল প্রাইম। ট্রিপল প্রাইম মানে হচ্ছে ডেরিভেটিভ, মানে উপরটা ডেরিভেটিভ করে নিচটা ডেরিভেটিভ করলে সেকেন্ড ডেরিভেটিভ, এইভাবে তোমাকে এগোতে হবে। হ্যাঁ, এভাবে প্রসিড করতে হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এটা ডিফাইন্ড হচ্ছে। হ্যাঁ, মানে এইভাবে তোমাকে প্রসিড করতে হবে, প্রসিড আনটিল ইট বিকামস ডিফাইন, মানে 0/0 বা ইনফিনিটি বাই ভাবটা কেটে গিয়ে সেটা একটা ফাইনাইট ভ্যালু, ততক্ষণ পর্যন্ত তোমাকে এগোতে হবে আর কি। হ্যাঁ, করে সেই জায়গায় গিয়ে তোমাকে যখন ডিফাইন হয়ে যাবে তখন তুমি বললে যে হ্যাঁ F/G এর ভ্যালু হচ্ছে তোমার বেসিক্যালি এইটা। সেটা হচ্ছে এল হসপিটাল রুলের জাস্ট মূল বক্তব্যটা। একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ধরো আমি এরকম একটা বললাম যে এই একটা ফাংশন যেটা F/G, সেটা দেখতে ধরো তোমার sin x বাই x টাইপের দেখতে। আর এবারে তোমাকে বললো যে এই sin x বাই x এর ভ্যালু কত হবে তখন এক্সটা তোমার টেন্ডস টু 0 বা x ইকুয়াল টু 0। তাহলে ধরো এইখানে যেটা দেখতে পাচ্ছ যে অ্যাট x ইকুয়াল টু 0 F/G এর ফর্মটা কেমন হচ্ছে, 0/0 দেখতে হচ্ছে। সাইন 0 0 আর তোমার x0, তাহলে 0/0 হচ্ছে। তাহলে এটা তোমার কিন্তু আনডিফাইন্ড, কিন্তু তাহলে এক্স্যাক্টলি x ইকুয়াল টু 0 তে ভ্যালুটা আনডিফাইন্ড, কিন্তু তার একটা একটা ডেফিনাইট ভ্যালু তুমি পেতে পারো, লিমিটিং ভ্যালু। সেটা কিরকম করে, তুমি এক কাজ করো, এফ প্রাইম বাই জি প্রাইম এটা সমান কত হবে, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে তোমার কস এক্স হয়, আর এক্স এর ডেরিভেটিভ করলে তোমার 1 হয়, অর্থাৎ উত্তরটা বেরোচ্ছে তোমার কস এক্স। আর এবারে এখন অ্যাট এক্স ইকুয়াল টু 0 তে এফ প্রাইম বাই জি প্রাইম কত হয়ে গেল, তাহলে এক্স এর জায়গায় 0 বসালে সেটা 1 বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারছো যে হেন্স যখন লিমিট তোমার এক্স টেন্ডস টু 0, এই সাইন এক্স বাই এক্স এর ভ্যালুটা কিন্তু তোমার বেসিক্যালি 1 হয়ে যাবে। তাহলে এই যে এই এল হসপিটাল রুলে কিন্তু প্রচুর ইউজ আছে। তাহলে যখনই তুমি দেখবে যে কোনো একটা এক্সপ্রেশন 0/0 বা ইনফিনিটি ফর্ম এরকম দেখতে, আনডিফাইন্ড ফর্ম দেখতে আর কি, হ্যাঁ, তখন তুমি হাল ছেড়ে দেবে না। তুমি এক কাজ করো, F/G-টাকে এফ প্রাইম বাই জি প্রাইম করো, এফ ডবল প্রাইম বাই জি ডবল প্রাইম করে, এইভাবে তুমি এগোতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার একটা ভ্যালু ফাইনাইট বেরোচ্ছে। এবার সবসময় যে সেটা বেরোবে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু অনেক ক্ষেত্রে তুমি দেখবে একটা ফাইনাইট ভ্যালু পেয়ে যেতে পারো। আচ্ছা, এবারে আমাদের যে কেসটাতে লেফট হ্যান্ড সাইডে কি হয়েছে না, অফ দ্য ফর্ম তোমার 0/0 হয়েছে। তার মানে দেখো আমি ইন্টিগ্রেট করে এটা পেয়েছি, তো ডেরিভেটিভ করলে কি হবে, ডেরিভেটিভ করলে এক্সপেক্টেড আমি আগের এক্সপ্রেশনটা ফিরে যাব। মানে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে তুমি এই জায়গায় এসছো। তাহলে ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন তো অপোজিট অপারেশন, তো তাহলে ইন্টিগ্রেটেড ইকুয়েশনকে ডেরিভেটিভ করলে তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যাবে। আর এইখানে অ্যাজ ইট ইজ যেটা একটু অসুবিধা হবে তার কারণটা হচ্ছে তুমি লিমিটটা বসিয়ে দিয়েছো বলে, আমি ডেফিনাইট ইন্টিগ্রেশনটাকে করেছি বলে। তুমি লিমিটটা না বসাতে, যেমন দেখো না সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে তোমার কত বেরোয় না মাইনাস কস এক্স বেরোয়, আর মাইনাস কস এক্স এর ডেরিভেটিভ করো সে কিন্তু সাইন এক্স বেরিয়ে যাবে। একদম মানে সবসময় এটা হবে আর কি, যে ডেরিভেটিভ ও ইন্টিগ্রেশন একে অপরের অপোজিট। তাহলে কোনো একটা ইকুয়েশনকে ইন্টিগ্রেট করে যেটা পাচ্ছ ডেরিভেটিভ করে তুমি আগের জায়গায় ফিরে যাবে, শুধু কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটা চেঞ্জ হতে পারে। তার মানে যেটা কথা যে আমাদের কেসে, ইন আওয়ার কেসে এই এফ প্রাইম বাই জি প্রাইম, মানে মানে বা অন্যভাবে বললে আমাদের কেসে যেটা হবে যে যদি তুমি এল হসপিটাল রুল ইউজ করো তা তুমি কিন্তু ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ফিরে যাবে। ইন আওয়ার কেস if we use L hospital rule, we will come back to ডিফারেন্সিয়াল ল। আমরা ডিফারেন্সিয়াল লতে ফিরে যাব, ঠিক আছে। এবং সেটা কি, সেটা হচ্ছে ওই ডিএক্স বাই এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স, এটা হয়ে যাবে তোমার কে ইন্টু ডিটি। এই যে ডিফারেন্সিয়াল লটাকে লিখেছে না, এই যে ইকুয়েশনটা, তাহলে এই এ মাইনাস এক্স বি মাইনাস এখানে রেখে দিয়েছে, ডিটিটা এদিকে নিয়ে চলে গেছে, তাহলে এই ফর্মে তোমার চলে আসবে। আচ্ছা, এবারে নাও পুট
a equal to b. Then we get কি সেটা dx by a minus x the square equal to k into dt হয়ে গেল। এবারে তুমি আরাম করে ইন্টিগ্রেট করে দাও, যখন t equal to 0 তাহলে x ও 0, যখন t equal to t তখন x equal to x, তাই এটা ইন্টিগ্রেট করলে একবারে করে দিচ্ছি তোমার 1 by a minus x minus 1 by a equal to kt। এটা আমি আগে অলরেডি তোমাদের বলেছিলাম, মানে এটা আগের দিন অলরেডি করেছি আর কি ইন্টিগ্রেশনটা। এটা ইন্টিগ্রেশন করলে মাইনাস 1 by a স্যার minus x হবে। হ্যাঁ বলো। ওই স্যার ওই 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 লিঙ্কটা থেকে আপনি বেরিয়ে গেছেন, ওই লিঙ্কটা আরেকবার জয়েন করুন, ও ভুল করে কি হয়ে গেছে। কোনটা মানে যেটা এইটা এই লিঙ্কটা মানে এই লিঙ্কটা মানে ওই বেশি স্টুডেন্টের যে লিঙ্কটা, আরেকটা যে লিঙ্ক। সর্বনাশ করে নতুন করে কি করে জয়েন করবো না এ করবো রিটার্ন টু হোম স্ক্রিন। কি করে বেরিয়ে গেলাম রে বাবা। হ্যাঁ এখন এসছে তাই তো। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো মানে আমি কতটা করেছিলাম একটুখানি খেয়াল করো, মানে কতখানি করেছো বলো তো তোমরা। স্যার এই যে @x = 0 ওখান থেকে আর কি, তারপর লাইন থেকে আর কি। মানে এই পেজটা করেছো, মানে এই যে এইটা করেছো, এই পেজটা এল হসপিটাল নিয়ে যখন আলোচনা করেছি সেটা দেখেছো। হ্যাঁ স্যার এটা হয়ে গেছে sin x by হ্যাঁ x স্যার, এটা ফাইনাল বলতে এক্সাম্পল হবে। ও আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমি যেটা আরেকবার বলে দিচ্ছি যে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি এল হসপিটাল রুলটা কিভাবে তুমি ইউজ করতে পারো। ধরো আমি বললাম সাইন এক্স বাই এক্স, হ্যাঁ অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে সাইন এক্স এর ভ্যালু 0 আর এক্স এর ভ্যালু 0, তাহলে এফ বাই জিটা কেমন হচ্ছে অফ দ্য ফর্ম 0/0, তাহলে 0/0 তো আনডিফাইন্ড। কিন্তু এবারে দেখো তুমি যদি এফ প্রাইম বাই জি প্রাইম করো, অর্থাৎ সাইন এক্স এর ডেরিভেটিভ করো সেটা কস এক্স হলো, আর এক্স এর ডেরিভেটিভ করো সেটা 1 হলো, তাহলে এফ প্রাইম বাই জি প্রাইম হয়ে গেল কস এক্স। এবারে তুমি এক্স ইকুয়াল টু 0 বসাও, তাহলে কস 0 এর ভ্যালু 1। তার মানে দেখুন কি দাঁড়াচ্ছে যে লিমিটিং ভ্যালু অফ সাইন এক্স বাই এক্স যখন এক্স টেন্ডস টু 0 তার ভ্যালুটা অ্যাকচুয়ালি হয়ে গেল 1। তার মানে যে যদি কোনো একটা ফাংশনের ভ্যালু আনডিফাইন হয় একটা পার্টিকুলার এক্স, তখন কিন্তু তুমি তার একটা লিমিটিং ভ্যালু পেয়ে যেতে পারো জাস্ট ইউজিং দ্য এল হসপিটাল রুল। তাহলে দেখো এইখানে সেইটা আমি ইউজ করেছি। এবারে আমি আমাদের কেসে কি হচ্ছে সেটা আমি একটুখানি দেখতে চাইছি, কারণ এক সেকেন্ড এটা আবার লেখা যাবে না, এক সেকেন্ড একটুখানি আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে আবার এটাকে এক সেকেন্ড একটুখানি লেখা যাবে না। হ্যাঁ ঠিক আছে তো, এখন দেখা যাচ্ছে তো। দেখো আর এবার আমি যেটা বলছিলাম আমাদের কেসে কি জিনিসটা, আমাদের কেসে আমরা বলেছিলাম যে এই যে বাঁদিকটা এটা হচ্ছে তোমার দেখো 0/0 ফর্ম,
তাহলে আমাকে কি করতে হবে না এই বাঁ দিকটা ডেরিভেটিভ করতে হবে। তা ডেরিভেটিভ যদি করো তাহলে তুমি কি করবে দেখো, যেটা আমি বলছিলাম যে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন দুটো অপোজিট অপারেশন। সাইন এক্স এর ডেরিভেটিভ যদি তুমি করো বা সাইন এক্স এর ইন্টিগ্রেশন যদি তুমি করো, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স হয়, আবার মাইনাস কস এক্স এর ডেরিভেটিভ করো তুমি সাইন এক্স এ ফিরে আসবে। তাহলে এবারে আমি এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেটা দেখাচ্ছি dx বাই dt ইকুয়াল টু কে a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সেইটাকে ইন্টিগ্রেট করে আমি এই ইন্টিগ্রেটেড ইকুয়েশনটাকে পেয়েছি। তাহলে এবার উল্টো দিকে যদি ইন্টিগ্রেটেড ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করো তাহলে এক্সপেক্টেড কি আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফিরে যাব। এবার তুমি করতে গেলে হয়তো একটু সমস্যায় পড়তে পারো, তার কারণটা হচ্ছে আমি লিমিটটাকে বসিয়ে দিয়েছি। লিমিটটাকে যদি তুমি না বসাতে তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে যদি তুমি ইন্টিগ্রেটেড ইকুয়েশনটাকে পাও, তাহলে সেই ইন্টিগ্রেটেড ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করে তুমি আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ফিরে যেতে পারবে। তাহলে এখানে সেই কাজটাকেই করেছি। তা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ফিরে গেলে ওটা কেমন দাঁড়াচ্ছে, dx বাই a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু ডিটি হয়ে যাচ্ছে। তাহলে এবারে তুমি a ইকুয়াল টু বি বসিয়ে দাও, a ইকুয়াল টু বি বসিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল তোমার dx বাই a মাইনাস এক্স তার স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু ডিটি। এবার তুমি ইন্টিগ্রেট করে দিচ্ছ, ইন্টিগ্রেট করলে এটা দাঁড়াবে 1 বাই a মাইনাস এক্স মাইনাস 1 বাই a ইকুয়াল টু কেটি, অথবা এইরকম ভাবে লিখতে পারো x বাই a ইন্টু a মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার কেটি, এইটা ঠিক আছে। এবং এটা আমি আগের দিন বেসিক্যালি করে দিয়েছি, মানে আগের দিনে এই ইকুয়াল টু মানে আমি আগের দিনে সিঙ্গেল রিয়াক্টান্ট যদি ইনভলভ থাকতো এবং সিঙ্গেল রিয়াক্টান্টের রেসপেক্টে ওটা কিন্তু সেকেন্ড অর্ডার হতো, তো যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তুমি দেখতে পেতে, মানে এইটা মানে মানে এই dx বাই a মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু ডিটি, এইটা ছিল যদি একটা মানে এরকম রিয়াকশন, মানে আমি যেটা বলছি যে ধরো 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 এ থেকে প্রোডাক্ট হচ্ছে উইথ রেট কনস্ট্যান্ট কে। এবার এই রিয়াকশনটা সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু এ, ধরো সিঙ্গেল রিয়াকশন তার রেসপেক্টে সেকেন্ড অর্ডার রিয়াকশন, যদি টি ইকুয়াল টু জিরোতে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এ জিরোটা তোমার এ হয় আর প্রোডাক্টটা তোমার জিরো হয়, আর অ্যাট এ টাইম টি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এ ইকুয়াল টু এ মাইনাস এক্স, হ্যাঁ এটা ধরো কত তুমি জানো না বা কিছু আর কি এইটা, তাহলে এর জন্য তোমার ডিফারেন্সিয়াল রেট লটা কি হবে, আগের দিন করেছিলে যে dx বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু a মাইনাস এক্স তার স্কোয়ার হবে, এইটা এটা দেখো তুমি এখানে এক্স্যাক্টলি সেটাই পেয়েছো। এই যে মানে এটা এদিকে লিখলে dx বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু a মাইনাস এক্স তার স্কোয়ার পেয়ে যাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমি এই কেসটা আগের দিন আলোচনা করে নিয়েছিলাম, মানে লাস্ট ক্লাসে একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন ইনভলভিং অনলি ওয়ান রিয়াকশন, সেইটা আমরা আলোচনা করে দিয়েছিলাম। সেখানে ডিফারেন্সিয়াল রেট লটা এরকম পেয়েছিল তুমি, আর এখান থেকে তুমি ইন্টিগ্রেটেড রেট ল, যেটা ইন্টিগ্রেটেড রেট ল সেটা 1 বাই a মাইনাস এক্স মাইনাস 1 বাই a ইকুয়াল টু কেটি, বা x বাই a ইন্টু a মাইনাস এক্স ইকুয়াল টু কেটি, এটা তুমি অলরেডি পেয়েছিলে, তাহলে সেইটা তুমি জাস্ট ফিরে যাবে। তাহলে দেখো আমি কি বলতে চাইলাম, আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এই যে একটা মানে আমি সেকেন্ড অর্ডার রিয়াকশন কনসিডার করেছি যেখানে দুটো রিয়াক্টর ইনভলভ আছে, এবারে দুজনের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট একই, এবারে যদি এ নট ইকুয়াল টু বি হয় তাহলে তুমি তার একটা ইন্টিগ্রেটেড রেট ল পেয়ে গেলে। এবারে এই ইন্টিগ্রেটেড রেট লতে সরাসরি যদি এ ইকুয়াল টু বি বসাতে চাও তাহলে তুমি কিন্তু সমস্যায় পড়বে। তাহলে ইন্টিগ্রেটেড রেট লতে তুমি এ ইকুয়াল টু বি বসাতে পারবে না, তার বদলে তোমাকে যেটা করতে হতে পারে সেটা হচ্ছে একদম শুরুতেই এ ইকুয়াল টু বি বসিয়ে নিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা এই যে dx বাই ডিটি বা ডিফারেন্সিয়াল রেট ল যেটা dx বাই ডিটি যেটা কে ইন্টু a মাইনাস এক্সটা স্কোয়ার, সেই ফর্মে করে নাও, করে নিয়ে তারপর তুমি অ্যাজ ইউজুয়াল যে যেমন করে ইন্টিগ্রেট করো, তাহলে দেখবে ওই সিঙ্গেল রিয়াকশন থেকে প্রোডাক্ট করে যেমন তুমি ইন্টিগ্রেটেড রেট ল পাবে সেই জিনিসগুলি তুমি জাস্ট পৌঁছে যেতে পারবে। ঠিক আছে, যা বলেছি ব্যাপারটা পরিষ্কার হয়েছে তো, কারো কোনো অসুবিধা নেই তো? না, ঠিক আছে তো? আচ্ছা 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 আচ্ছা, এইখানে দু একটা কমেন্ট আমি একটুখানি করে নিই। সেটা হচ্ছে এই যে যে যখন ধরো a ইকুয়াল টু বি, দেন হাফ লাইফ টাইম, যেটা হাফ লাইফ টাইম টি হাফের মানে আছে, টি হাফটা তুমি বের করতে পারবে যখন a ইকুয়াল টু বি, যখন একটা সার্টেন টাইম যে টাইমে
এর কনসেন্ট্রেশন অর্ধেক হচ্ছে, ঠিক একই টাইমে বি এর কনসেন্ট্রেশন অর্ধেক হবে। তাহলে হাফ লাইফ টাইম মানে দেখে, হাফ লাইফ টাইম মানে হচ্ছে একটা পার্টিকুলার টাইম যে টাইমে রিঅ্যাকশনটার কনসেন্ট্রেশন তার ইনিশিয়াল ভ্যালু অর্ধেক হয়। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু বি হলে যে টাইমে রিঅ্যাকট্যান্ট এটা তার অর্ধেক ভ্যালুতে পৌঁছাবে, বিটাও এক্স্যাক্টলি অর্ধেক ভ্যালুতে পৌঁছাবে, তখন টি হ্যাপের যা সিম্পলি মানে আছে। এবং টি হ্যাপের ভ্যালুটা তখন কত হবে, এই যে সকল ইন্ডিকেটেড রেড ল তুমি দেখেছো, মানে এই যে মানে এ ইকুয়াল টু বি হলে ইন্ডিকেটেড রেড লটা এইটা, অথবা হচ্ছে তোমার এইটা, এই যে মানে এখানে এইটা বা এইটা, এখানে তুমি জাস্ট বসিয়ে দাও। বসিয়ে দিলে দেখো এক্স এর জায়গায় তুমি এ বাই টু বসাও, এ মাইনাস এক্সটা এ বাই টু, তাহলে টিটা হয়ে গেল 1/k ইন্টু এ, টি হাফটা হয়ে গেল 1/k ইন্টু এ। দেখো হাফ লাইফ টাইমে কিন্তু জাস্ট মানে আছে এইটা। বাট হোয়েন এ নট ইকুয়াল টু বি, যখন শুরুতে এ এবং বি এর কনসেন্ট্রেশন গুলো সমান নয়, তখন হাফ লাইফ টাইমে যা সিম্পলি মানে থাকছে না। হাফ লাইফ তুমি কাকে বলবে, যে টাইমে এর কনসেন্ট্রেশন অর্ধেক হচ্ছে না যে টাইমে বি এর কনসেন্ট্রেশন অর্ধেক হচ্ছে, সেটা তুমি কিছুই বুঝতে পারছো না। সেই জন্য যখন এ নট ইকুয়াল টু বি তখন হাফ লাইফ টাইম তোমাকে বের করতেও বলবে না, জাস্ট তার কোনো মানেও থাকছে না। বাট হোয়েন এ নট ইকুয়াল টু বি, দেন we say nothing regarding টি হাফ। তখন আমরা টি হাফ নিয়ে কিন্তু কোনো কথাবার্তা বলবো না, এটা মাথায় রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা যেটা আমরা আগের দিন করেছিলাম, সেটা হচ্ছে যে তোমার একটা রিয়াকশন যার অর্ডারটা এক বা একের থেকে বেশি, সে কখনো ফাইনাইট টাইমে কমপ্লিট হতে পারে না। তাহলে এখানে যদি আমি সেকেন্ড অর্ডার রিয়াকশন কনসিডার করছি, সেখানে সিঙ্গেল রিয়াকশন ইনভলভ থাক বা দুটো রিয়াকশন ইনভলভ থাক, এই রিয়াকশন কিন্তু কোনো একটা ফাইনাইট টাইমে কমপ্লিট হবে না। তার মানে এই যে রিয়াকশনগুলো, মানে সেকেন্ড অর্ডার রিয়াকশন, দাদা সেকেন্ড অর্ডার রিয়াকশন cannot be completed in a finite time। মানে একটা রিয়াকশনের অর্ডারটা যদি একের থেকে কম হয়ে যায়, তাহলে সে ফাইনাইট টাইমে কমপ্লিট হতে পারে, হ্যাঁ, না হলে সে কমপ্লিট হতে ইনফাইনাইট টাইম লাগে। আচ্ছা, আর সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, আমরা আগের ক্লাসে একটা জেনারেল nth অর্ডার রিয়াকশন হলে তার রেট কনস্ট্যান্ট ইউনিট কেমন হয় আমি দেখেছিলাম। তাহলে একটা সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে তোমার রেট কনস্ট্যান্টের ইউনিট সেটা হবে হচ্ছে তোমার মোল টু দি পাওয়ার -1 লিটার। তো n এর জায়গায় 2 বসিয়ে দিলে হবে। হ্যাঁ, n এর জায়গায় 2 বসিয়ে দিলেই হবে। তাহলে সেটা কত হবে, মোল টু দি পাওয়ার -1 লিটার সেকেন্ড ইনভার্স হবে এইটা। ঠিক আছে, তাহলে এইগুলো জেনারেল কিছু কথাবার্তা বলা। আর এবার আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখাতে চাইছি, সেটা হচ্ছে এই, ধরো আমি জাস্ট সিম্পলি মানে এইটার জন্য বলি, তারপর একটা জেনারেল কেস কনসিডার করব। ধরো তুমি যেটা রেট অফ দ্য রিয়াকশন যেটা লিখেছিলে, রেট অফ দ্য রিয়াকশন ভিটা, এটা কি লিখেছিলে, কে ইন্টু এ মাইনাস এক্স তার পাওয়ার 1 বি মাইনাস এক্স তার পাওয়ার 1। মানে আমি একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন কনসিডার করেছিলাম ইনভলভিং টু রিয়াক্ট্যান্ট, প্রথমটার রেসপেক্ট টু ফার্স্ট অর্ডার, সেকেন্ডটার রেসপেক্ট টু ফার্স্ট অর্ডার। তার জন্য তুমি রেট অফ দ্য রিয়াকশনটাকে লিখেছিলে কেমন করে, ভি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স। আচ্ছা, এবার এখানে দুটো কেস কনসিডার করছি। কেস 1, তাহলে যদি এমন হতো যে ইফ এ ইজ প্রেজেন্ট ইন হিউজ এক্সেস, যদি এটা তোমার হিউজ এক্সেসে প্রেজেন্ট থাকে, তাহলে কি হবে, খেয়াল করে দেখো। তার মানে আমি যেটা বলতে চাইছি, এটা হচ্ছে মাঝ গ্রেটার দেন বি। তাহলে আমি শুরুতে এ নিয়েছিলাম আর বি নিয়েছিলাম, এবার এর কনসেন্ট্রেশনটা হচ্ছে হিউজ আর কি। ধরো জাস্ট আমি এরকম একটা ভাবছি, একটা এস্টার হাইড্রোলিসিস রিয়াকশন কনসিডার করছি, রিয়াকশনটা হচ্ছে দেশে মানে ওয়াটার মিডিয়ামে। তাহলে ওয়াটার মিডিয়ামে যদি হয়, তাহলে এস্টার হাইড্রোলিসিস যখন করা হচ্ছে, তাহলে আলটিমেটলি রিয়াকশনটা কি, এস্টার সে জলের সঙ্গে রিয়াক্ট করে আলটিমেটলি তোমার তৈরি করবে হচ্ছে অ্যাসিড আর অ্যালকোহল তৈরি করবে। তাহলে এস্টার তুমি নিয়েছো অল্প কিছু একটুখানি, সেটা হচ্ছে অ্যাকোয়াস মিডিয়ামে, অর্থাৎ জলটা আছে কিন্তু হিউজ এক্সেস। তাহলে অ্যাকোয়াস মিডিয়ামে কোন একটা রিয়াকশনের ক্ষেত্রে জল সবসময় হিউজ এক্সেস থাকে। তো সেই ধরনের সিচুয়েশনগুলো তুমি কেমন করে ট্যাকেল করবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে অন্য রিয়াক্ট্যান্ট, ধরো এসটা, তার রেসপেক্টে জলের কনসেন্ট্রেশন অনেক বেশি, এটা মাঝ গ্রেটার দেন বি। আচ্ছা, তাহলে এই যদি মাঝ গ্রেটার দেন বি হয়, তাহলে দেন এটা কিন্তু মাঝ গ্রেটার দেন এক্সও হবে। কেন? কারণ দেখো তুমি যে রিয়াকশনটাকে কনসিডার করছো এ প্লাস বি থেকে প্রোডাক্ট, তো
তাহলে দুজনের মধ্যে একজন যখন শেষ হয়ে যাবে তখন তো রিয়াকশন অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। তাহলে এবারে যদি এ আর বি তাদের মধ্যে রিয়াকশন হচ্ছে, যার পরিমাণটা কম থাকবে সে আগে শেষ হয়ে যাবে। তাহলে এ আর বি এর মধ্যে যদি বি এর পরিমাণটা কম থাকে বি আগে শেষ হয়ে যাবে। তার মানে বি মানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, যা বি এর ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সঙ্গে সমান হতে পারে। কারণ আমি তো রিয়াকশনটাকে কনসিডার করছি এই টাইপের রিয়াকশন, এ প্লাস বি থেকে তুমি তো প্রোডাক্টে যাচ্ছ, তো টি ইকুয়াল টু জিরোতে তুমি কি করেছো, এই কনসেন্ট্রেশন এ বলেছো, এই কনসেন্ট্রেশন বি বলেছো, আর অ্যাট এ টাইম টিতে কি বলছো, এইটা এক্স ডিসঅ্যাপিয়ার করলো, এইটা এক্স ডিসঅ্যাপিয়ার করলো। এবার তুমি বোঝার চেষ্টা করো যে এ আর বি, এ প্রচুর আছে, বি হচ্ছে কম আছে, তাহলে বি এর পরিমাণটা আগে শেষ হবে বা প্রায় শেষ হবে। তাহলে বি এর কনসেন্ট্রেশনটা যদি স্মল বি হয় তাহলে এক্সটা মানে যখন এইটা জিরো হয়ে যাচ্ছে তখন এক্সটা হয়ে যাচ্ছে বি, তারপরে কিন্তু আর রিয়াকশন হবে না, কারণ এ একা পড়ে থাকবে, বি আর নেই, সেখানে এক্স এর ম্যাক্সিমাম পরিমাণটা কিন্তু বি হতে পারে। তাহলে যদি এটা মাঝ গ্রেটার দেন বি হয় তাহলে এটা মাঝ গ্রেটার দেন এক্স হতে বাধ্য। কারণটা হচ্ছে যে এক্স এর ম্যাক্সিমাম পরিমাণটাই হচ্ছে বি এর সঙ্গে সমান। এটা তাহলে এবারে দেখো, তাহলে তখন তুমি কি লিখতে পারো, তখন তুমি যেটা লিখতে পারো এ যদি মাঝ গ্রেটার দেন এক্স হয়ে যায় তাহলে এ মাইনাস এক্সটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি এ এর সঙ্গে সমান বলতে পারছো। তাহলে আমি কোথাও কথা এটা হয়তো 100 মোল আর এক্সটা হচ্ছে 0.1 মোল, তাহলে 100 মাইনাস 0.1 সেটাকে তুমি মডেলে 100ই ধরতে পারছো। এইটা তো তখন কি দাঁড়াবে, দেন দেখো ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা হয়ে গেল কে, এটা এ হয়ে গেল, এখানে বি মাইনাস এক্স হয়ে গেল। অর্থাৎ তুমি যদি এটা তো এখন কনস্ট্যান্ট, কে ইন্টু এটাকে যদি একটা কে এফেক্টিভ নাম দাও তাহলে সেটা কেমন হয়ে যাচ্ছে, এটা বি মাইনাস এক্স এরকম দাঁড়াচ্ছে। তাহলে কি হলো জিনিসটা দেখো, তুমি যদিও দুটো রিয়াকশন দিয়ে স্টার্ট করেছিলে এ আর বি থেকে প্রোডাক্ট, কিন্তু এর পরিমাণ যদি হিউজ এক্সেস থাকে তাহলে রেট অফ দ্য রিয়াকশনটা আলটিমেটলি নির্ভর করছে কি যার কনসেন্ট্রেশনটা কম তার উপরে। মানে এটা অ্যাজিব জানো, মানে ইট লুকস লাইক এ রিয়াকশন অফ টাইপ কি, মানে অ্যাজিব জানো বি থেকে যদি শুরু সরাসরি প্রোডাক্ট হতো, এ যদি না থাকতো, এইখানে রেট কনস্ট্যান্ট হচ্ছে কে, এইখানে তার বদলে একটা যদি এফেক্টিভ রেট কনস্ট্যান্ট থাকতো তাহলে যেমন দেখতে হতো, মানে এর জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তুমি যেমন ডিফারেন্সিয়াল রেটটা যেমন করে লিখতে সেরকম ইকুয়েশনে দাঁড়িয়ে গেল। দেখো এখানে এ আছে কিন্তু এটা যদি হিউজ এক্সেস থাকে তাহলে আলটিমেটলি রেট অফ দ্য রিয়াকশনটা সেটা কিন্তু নির্ভর করে যাচ্ছে মূলত যার কনসেন্ট্রেশনটা কম তার মতো করে। মানে অ্যাজিব মনে হচ্ছে কেন বি থেকেই প্রোডাক্ট হচ্ছে, তুমি যদি ভেতরটা না দেখো তোমার মনে হবে অ্যাজিব যেন বি থেকেই প্রোডাক্ট হচ্ছে। হ্যাঁ, সেই টাইপের তুমি রেড লটাকে পেয়ে যাবে। অথবা উল্টো দিক দিয়ে কেস 2, এইখানে যেমন তোমার লিখেছি যে এটা মাঝ গ্রেটার দেন বি, কারণ এটা হিউজ এক্সেস আছে। তাহলে যদি এমন হতো ইফ বি ইজ প্রেজেন্ট ইন হিউজ এক্সেস, যদি বিটা তোমার প্রচুর থাকে তাহলে রেট অফ দ্য রিয়াকশন তোমার কি লিখবো, আচ্ছা তখন কি লিখছি, তখন বেসিক্যালি হচ্ছে বিটা মাঝ গ্রেটার দেন এ, তখন বিটা মাঝ গ্রেটার দেন এ, তাহলে এটা অটোমেটিক্যালি বিটা মাঝ গ্রেটার দেন এক্স হয়ে যাবে, তখন বি মাইনাস এক্সটা তুমি অ্যাপ্রক্সিমেট বি এর সঙ্গে সমান করতে পারবে, এবং তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তুমি লিখতে পারছো কে এ মাইনাস এক্স ইন্টু এটা বি মাইনাস এক্সটাকে তুমি জাস্ট বি লিখে দিলে, তাহলে কে ইন্টু বি এটাকে এক কাজ করো, এটা কে এফেক্টিভ প্রাইম করে দাও ইন্টু এ মাইনাস এক্স করে দাও, এটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা হয়ে গেল। তাহলে যদিও তোমার দুটো রিয়াকশন ছিল এ আর বি থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে এটা কেমন দেখতে হবে, মানে ইট লুকস লাইক দ্য রেট অফ এ রিয়াকশন অফ টাইপ কি সেটা, মানে অ্যাজিভ যেন এ থেকে যদি তোমার প্রোডাক্ট তৈরি হতো উইথ রেট কনস্ট্যান্ট কে এফেক্টিভ প্রাইম, তার জন্য ডিফারেন্সিয়াল রেটটা যেমন দেখতে ছিল সেরকম দেখতে হয়ে গেল। তাহলে দেখো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা এবার আমি জেনারেলাইজ করতে চাইছি, মানে যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে এই যে যদিও রিয়াকশনটায় দুটো রিয়াক্টর ইনভলভ আছে, কিন্তু একজনের রেসপেক্টে অন্যটা যদি হিউজ এক্সেস থাকে তাহলে যার পরিমাণটা খুব বেশি সেইটাকে তুমি কনস্ট্যান্ট হিসেবে এফেক্টিভ রেট কনস্ট্যান্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ, আর আলটিমেটলি রেট অফ দ্য রিয়াকশন বা কতখানি প্রোডাক্ট তৈরি হবে সেটা নির্ভর করছে হচ্ছে যে যার পরিমাণটা কম আছে তার উপরে।
হ্যাঁ, এটা হচ্ছে মোদ্দা কথা আর কি। তার মানে যদিও দুজন রিয়াক্ট্যান্ট ইনভলভ, তোমার মনে হচ্ছে বুঝি একটা রিয়াক্ট্যান্ট ইনভলভ আছে। তো এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাই হচ্ছে তোমার কনসেপ্ট অফ সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। তো এই যে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনসটা, সেটাই হচ্ছে এইটা, যে যদিও রিয়াকশনসটায় দুটো রিয়াক্ট্যান্ট ইনভলভ আছে, কিন্তু তোমার যদি একজন হিউজ এক্সেস থাকে উইথ রেসপেক্ট টু আদার ওয়ান, আলটিমেটলি ডিফারেন্সের রেল লটা দেখবে যার পরিমাণটা কম, অ্যাজিভ যেন মনে হবে শুধু সেটাই প্রেজেন্ট আছে। তো সেটাই হচ্ছে কনসেপ্টটা সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। তাহলে সেইটা এবার একটু জেনারেলাইজ তাহলে আমি দেখতে চাই। হ্যাঁ বলো। তাহলে এখানে স্যার কে এফেক্টিভের মধ্যে বিটা ঢুকে যাবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে রেট কনস্ট্যান্টটা পাল্টে গেল, মানে কে এফেক্টিভের মধ্যে, মানে এই পার্টিকুলার কেসে, আচ্ছা লিখে দিচ্ছি, মানে এই পার্টিকুলার কেসে দেখো, এই পার্টিকুলার কেসে যে তোমার যে কে এফেক্টিভটা অ্যাকচুয়ালি যে রেট কনস্ট্যান্ট ছিল তার সঙ্গে যেটা হিউজ এক্সেস আছে তার কনসেন্ট্রেশন থেকে আমার গুণ হয়ে যাচ্ছে। আর এই পার্টিকুলার কেসে তাই, যেখানে এই এফেক্টিভ রেট কনস্ট্যান্ট কে এফেক্টিভ প্রাইমটা, সেটা বেসিক্যালি তোমার কে ইন্টু বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কনসেপ্ট অফ সিউডো আচ্ছা, ইউনিমলিকুলার রিয়াকশন, এই সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনটা এবার আমি তার মানে যেটাকে বলে তার জেনারেল কনসেপ্টটাকে দেখাচ্ছি আর কি। মানে এখানে যেমন তোমার দুটো রিয়াক্ট্যান্ট আছে, এবং তুমি জাস্ট যেটা করছো যে একজন বেশি অন্যজন কম সেই রকম করে ভাবছে, এবং ওভারঅল রিয়াকশনটা একটা সেকেন্ড অর্ডার ভেবে তুমি করছিলে। আমি একটা জেনারেল কেস করছি, আমি ধরো এরকম একটা কেস কনসিডার করলাম, লেট আস কনসিডার এ রিয়াকশন ইনভলভিং মোর দ্যান ওয়ান রিয়াক্ট্যান্ট, একটার বেশি রিয়াক্ট্যান্ট, মানে এরকম একটা দেখতে ধরো এ প্লাস বি প্লাস সি প্লাস ডট 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 করে ধরে নাও তোমার একটা প্রোডাক্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা শুরুতে ইনিশিয়ালি মানে টি ইকুয়াল টু জিরোতে ধরো এর কনসেন্ট্রেশন স্মল এ, এর কনসেন্ট্রেশন স্মল বি, এর কনসেন্ট্রেশন স্মল সি, মানে ইত্যাদি ইত্যাদি আছে। আর এটা ধরো তোমার জিরো ছিল, এখানে একটা রেট কনস্ট্যান্ট আমি কে বলে দিচ্ছি। আর যে কোনো একটা আরবিট্রারি টাইমে অ্যাট এ টাইম টি এই কনসেন্ট্রেশনটা ধরে কমে কমে গিয়ে ধরে নাও তোমার এ মাইনাস এক্স হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলি, যে এই যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে, কিন্তু এখানে যেমন আমি সেম ধরে করছি, এটা ডিফারেন্ট হলেও কিন্তু তোমার লজিকটা এক্স্যাক্টলি একই থাকবে। যাকে তাহলে আমি ধরে নিচ্ছি স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট মানে সেম ধরেই প্রথমে করছি, কারণ ডিফারেন্ট হলে জিনিসগুলো একটু কঠিন দেখতে হয়। তাহলে অ্যাট এ টাইম টি এটা ধরে নাও এ মাইনাস এক্স হয়েছে, এটা ধরে নাও বি মাইনাস এক্স হয়েছে, এটা ধরে নাও সি মাইনাস এক্স হয়েছে, অ্যান্ড সো অন। ঠিক আছে, আচ্ছা এবার আমি ধরে নিচ্ছি যে লেট দ্য রিয়াকশন ইজ, ধরো এই mth অর্ডার উইথ রেসপেক্ট টু এ, nth অর্ডার উইথ রেসপেক্ট টু বি, lth অর্ডার উইথ রেসপেক্ট টু সি, অ্যান্ড সো অন। আগেরটা যেমন দুটো রিয়াক্ট্যান্ট ছিল, প্রথমটার রেসপেক্টে ফার্স্ট অর্ডার, সেকেন্ডটার রেসপেক্টে ফার্স্ট অর্ডার ধরেছিলাম, এখন হচ্ছে বিভিন্ন রিয়াক্ট্যান্টের রেসপেক্টে অর্ডারগুলো বিভিন্ন বিভিন্ন ইত্যাদি হয়ে যাচ্ছে। এটা এটা তাহলে দ্য দ্য রেট অফ দ্য রিয়াকশনস কি হবে? রেট অফ দ্য রিয়াকশন অর, আচ্ছা ঠিক আছে, আচ্ছা রেট অফ দ্য রিয়াকশন তুমি যার রেসপেক্টেই করো না কেন, সেটা হয়ে যাচ্ছে ভি ইকুয়াল টু কে ইন্টু ওই মুহূর্তে যে রিয়াক্ট্যান্ট গুলো আছে, এ মাইনাস এক্স তার পাওয়ার হচ্ছে এম, বি মাইনাস এক্স তার পাওয়ার এন, সি মাইনাস এক্স তার পাওয়ার এল, ডট 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 ডট, এইটা হবে। ঠিক আছে, রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে যেহেতু এর রেসপেক্টে এম এথ অর্ডার, বি এর রেসপেক্ট এন এথ অর্ডার, এবং সি এর রেসপেক্টে এল এথ অর্ডার, রেট অফ দ্য রিয়াকশন এরকম তোমার দেখতে হবে। আচ্ছা এবার আমি বলছি যে ধরো একটা রিয়াক্ট্যান্ট বাদ দিয়ে বাকিগুলো হিউজ এক্সেস আছে, আমি বললাম লেট এক্সেপ্ট এ বাদ দিয়ে other reactants are present in huge excess.
একটা বাদ দিয়ে অন্যগুলো ধরে নাও তোমার হিউজ এক্সেস প্রেজেন্ট আছে, ঠিক আছে? তো তাহলে কি দাঁড়াবে? তার মানে আমি যেটা বলতে চাইছি যে এই এর কনসেন্ট্রেশন এটা মাঝ মাঝ লেস দেন বি, আর এটা হচ্ছে মাঝ মাঝ লেস দেন সি। একজন বাদ দিয়ে বাকিগুলো তোমার হিউজ এক্সেস আছে। তাহলে এবারে দেখো, তার মানে এবারে এক্স এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা হচ্ছে তোমার এর সঙ্গে সমান হবে। মানে আমি যে রিয়াকশনটাকে কনসিডার করেছি এ বি সি, এদের তো সেম স্টোইচিওমেট্রি আছে। তাহলে এক মোল এ ডিসঅ্যাপিয়ার করলে এক মোল বি ডিসঅ্যাপিয়ার করে, এক মোল সি ডিসঅ্যাপিয়ার করে। ধরে নাও তোমার এ ছিল হচ্ছে 1 মোলই, আর বি আর সি তারা 1 লক্ষ মোল 1 লক্ষ মোল করে আছে। তাহলে এবারে দেখো যে যখনই এ শেষ হয়ে গেল তখন তার রিয়াকশন ঘটবে না। তাহলে এ কতটা কমছে, কোন একটা সার্টেন টাইমে না এক্স পরিমাণ কমছে। তাহলে এবারে কখন তোমার এটা ভ্যানিশ করে যাবে না, যখন এক্স ইকুয়াল টু এ হয়ে যাবে। তাহলে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু তোমার এ হতে পারে, তার থেকে বেশি হতে পারে না। এবার আমি যেটা বলছি যে যেহেতু বি সি তার হিউজ এক্সেস প্রেজেন্ট আছে, তাহলে এটা মাঝ মাঝ লেস দেন বি, আর এটা হচ্ছে মাঝ মাঝ লেস দেন সি। হ্যাঁ, এইটা তাহলে তুমি যেটা বলতে পারছো যে এক্স ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু এ হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে অটোমেটিক্যালি এটা দাঁড়ালো বিটা সেটা এক্স এর থেকে অনেক অনেক বেশি হয়ে যাবে, বিটা মাঝ মাঝ গ্রেটার দেন এক্স হয়ে যাবে, আবার সিটা হচ্ছে মাঝ মাঝ গ্রেটার দেন এক্স হয়ে যাবে। তা যদি হয় তাহলে বি মাইনাস এক্সটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি বি এর সঙ্গে সমান লিখতে পারবে। এখান থেকে সি মাইনাস এক্সটাকে সেটা অ্যাপ্রক্সিমেটলি সি এর সঙ্গে সমান বলতে পারবে। তা দেন কি দাঁড়ালো? দেন ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা দাঁড়াচ্ছে কে, এইটা বি টু দি পাওয়ার এন আছে, সি টু দি পাওয়ার এল আছে, আর এইখানে এ মাইনাস এ হোল টু দি পাওয়ার এমটা রয়ে গেল। এবার তুমি এক কাজ করো, এই যে পুরো জিনিসটাকে তুমি কে এফেক্টিভ বলে দাও ইন্টু এটা এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এম হয়ে গেল। তাহলে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনস দেখো এইটা, যেখানে যেখানে কে এফেক্টিভটা হয়ে যাচ্ছে তোমার কে ইন্টু বি টু দি পাওয়ার এন ইন্টু সি টু দি পাওয়ার এল। দেখো তাহলে এই যে এই যে রেড লটা এটা কেমন মনে হচ্ছে? এটা মনে হচ্ছে যে অ্যাজিভ যেন শুধু এ থাকলে যেমন করে ডিফারেন্সিয়াল রেড লটা দেখতে হতো সেই টাইপের দেখতে। তাহলে দিস রেড ল seems to be the rate law for a reaction involving only A। শুধুমাত্র A ইনভলভ থাকলে যেমন রিয়াকশনটা সেই টাইপের দেখতে। সিমিলারলি যদি এমন হতো ইফ except B other reactants are present in huge excess, তখন কি দাঁড়াবে? তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশনসটা তোমার এরকম দেখতে হবে, একটা কে এফেক্টিভ প্রাইম ইন্টু তোমার বি মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন টাইপের দেখতে হবে। বা অর ইফ except C other reactants are present in huge excess, then ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা তোমার দেখতে হবে কে এফেক্টিভ ডবল প্রাইম ইন্টু সি মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এল অ্যান্ড সো অন। তাহলে দেখো, তাহলে যদিও একাধিক রিয়াক্ট্যান্ট আছে, আলটিমেটলি রেট অফ দ্য রিয়াকশনসটা কিন্তু তোমার অ্যাজিভ যেন মনে হচ্ছে যার পরিমাণটা খুব কম তার উপরে নির্ভর করছে। তাহলে এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাই হচ্ছে কনসেপ্ট অফ সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। এখানে আসলে নামের সাথে ব্যাপারটা গুলিয়ে ফেললে অসুবিধে, মানে তোমার দেখো মানে মানে জিনিসটা হচ্ছে সিউডো ইউনিমলিকুলারিটিটা, ইউনিমলিকুলার মানে হচ্ছে ধরো, মানে আমি মলিকুলারিটি যখন ডিফাইন করেছি তখন কি বলেছিলাম যে যে ধরো যদি কথার কথা যে প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা করে মলিকুলারিটি হয়। এবার কোন একটা পার্টিকুলার স্টেপ যখন ঘটছে তার যে ট্রানজিশন স্টেপে কতগুলো মলিকুলার স্পিসিস ইনভলভ আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে যদি প্রোডাক্ট হয় তাহলে তোমার রেট ডিটারমিনিং স্টেপের যে ট্রানজিশন স্টেপ সেখানে এ বি সি সবাই ইনভলভ থাকবে। কিন্তু ডিফারেন্সিয়াল রেট লটা দেখে তোমার মনে হচ্ছে অ্যাজিভ যেন
শুধু এ অথবা শুধু বি অথবা শুধু সি ইনভলভ আছে, সেইখান থেকে তোমার নামটা এসছে একটা সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। কিন্তু খেয়াল রাখবে সত্যি সত্যিই কিন্তু শুধু এ নয়, মানে তুমি যেটা বলছো তাহলে এই পার্টিকুলার কেসে মানে ইট সিমস টু বি দ্য রেট ল ফর দ্য রিয়াকশন ইনভলভিং অনলি এ, কিন্তু শুধুমাত্র এ থাকলে কিন্তু রিয়াকশনটা হবে না। এবিসি তিনজনেই আছে, শুধুমাত্র ডিফারেন্সের রেড লটাকে লেখার সময় বা তার করসপন্ডিং ইন্ডিকেটেড রেড ল লেখার সময় বাকিরা হিউজ এক্সেস প্রেজেন্ট আছে বলে তাদের কনসেন্ট্রেশন অ্যাজিভ যেন সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না সেটাকে তুমি কনস্ট্যান্ট হিসেবে লিখে দিচ্ছ। সেই জন্য এটা একদম ইউনিমলিকুলার হলো না, এটাকে জাস্ট বলা হচ্ছে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন। ঠিক আছে, তাহলে এই যে কনসেপ্ট, স্যার সিউডো মানে যে ছদ্মবেশ মতো থাকে ওটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিউডো মানে হ্যাঁ ছদ্ম। হ্যাঁ ছদ্ম। হ্যাঁ, দিস ইজ দ্য কনসেপ্ট অফ pseudo unimolecular reaction. This is the concept of pseudo unimolecular reaction. তাহলে বোঝা গেছে যে pseudo unimolecular reactions অ্যাকচুয়ালি কি জিনিস? কোনো অসুবিধা নাই তো? না না স্যার। স্যার। দেখো না, কারো কোনো যারা নতুন আজকে ফার্স্ট ক্লাস করছে তাদের কোনো অসুবিধা আছে? তাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। না স্যার। হ্যাঁ, মানে আগের জিনিসগুলো আমরা আরেকবার বলে দেবো যখন, তখন দেখবে তোমার ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন তুমি কি এরকম বুঝতে পারলে আর কি। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পল ধরো তুমি যখন এস্টার হাইড্রোলিসিস কনসিডার করছো, এস্টার হাইড্রোলিসিস, আর এস্টার হাইড্রোলিসিস রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, ধরো আমি অ্যাসিড ক্যাটালাইজ এস্টার হাইড্রোলিসিসই বলছি। একটা এস্টার নিয়েছো, তার সঙ্গে জল নিয়েছো, আর এটা ক্যাটালাইজড হচ্ছে লেটসে H+ দিয়ে, মানে ক্যাটালাইজড বাই H+ থেকে তোমার তৈরি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে, প্লাস তোমার অ্যালকোহল তৈরি হচ্ছে। এই ওয়াটার মিডিয়ামে যেহেতু হচ্ছে, এইটা কিন্তু প্রেজেন্ট থাকবে হিউজ এক্সেস, এইটা কিন্তু তোমার প্রেজেন্ট থাকবে কিন্তু হিউজ এক্সেস। সেই জন্য তুমি এই পার্টিকুলারকে যখন রেট অফ দ্য রিয়াকশন লিখবে, একটা কে ইন্টু এটা এস্টারের কনসেন্ট্রেশনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার হয়, জলের কনসেন্ট্রেশনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার হয়, জলের কনসেন্ট্রেশন ফার্স্ট অর্ডার হয়, আর যেহেতু অ্যাসিড ক্যাটালাইজ সেখানে H+ এর কনসেন্ট্রেশন রেসপেক্টে ফার্স্ট অর্ডার হয়। এইটাকে তুমি কিন্তু লিখতে পারো জাস্ট সিম্পলি কে এফেক্টিভ ইন্টু এস্টারের কনসেন্ট্রেশন, এইরকম ভাবে লিখতে পারো। মানে এটা একটা এফেক্টিভলি ফার্স্ট অর্ডার রিয়াকশনের মতো দেখতে হবে। কেন? আচ্ছা যেখানে দেখো, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, এইখানে যেখানে কে এফেক্টিভের মধ্যে এই অ্যাকচুয়াল রেট কনস্ট্যান্ট, তার সঙ্গে জলের কনসেন্ট্রেশন থাকবে এবং H+ এর কনসেন্ট্রেশন থাকবে। এটা খেয়াল করো, H+ যেহেতু ক্যাটালিস্ট, তাহলে ক্যাটালিস্টের ধর্ম কি? ক্যাটালিস্টের কনসেন্ট্রেশনটা কোনোভাবে চেঞ্জ হয় না, মানে সে ক্যাটালিস্টটা রিয়াকশনের প্রেজেন্ট থেকে রিয়াকশন রেটটাকে বাড়াবে, কিন্তু বিক্রিয়ার শেষে সে নিজে তার কেমিক্যাল প্রপার্টি এবং ওজনটাকে জাস্ট ইনট্যাক্ট রেখে দেবে। সেখানে H+ যেহেতু ক্যাটালিস্ট, তার কনসেন্ট্রেশনের চেঞ্জ হবে না, সেটা কনস্ট্যান্ট বলে আমি তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর H2O সেটা হিউজ এক্সেস প্রেজেন্ট আছে বলে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনের যে কনসেপ্ট আর কি, সেই অনুযায়ী তুমি জাস্ট H2 এর কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে না ধরে নিয়ে এই পুরো জিনিসটাকে তুমি কনস্ট্যান্ট হিসেবে রেখে দিতে পারছো। তাহলে এস্টার হাইড্রোলিসিস একটা এক্সাম্পল, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি তোমার সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন, যদিও এটা অ্যাকচুয়ালি থার্ড অর্ডার রিয়াকশন হতে পারতো, কারণ এখানে এস্টারের রেসপেক্ট একটা ফার্স্ট অর্ডার, জলের রেসপেক্টে ফার্স্ট অর্ডার, H+ এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, কিন্তু H+ এর রোল এখানে ক্যাটালিস্ট, সেখানে তার কনসেন্ট্রেশন থ্রুআউট কনস্ট্যান্ট থাকবে বলে তুমি কে এফেক্টিভের মধ্যে ওকে ঢুকিয়ে দিচ্ছ। জল হিউজ এক্সেস প্রেজেন্ট থাকে, এখানে জলের কনসেন্ট্রেশন সময়ের সাথে পাল্টাচ্ছে না বলে তাকে তুমি কনস্ট্যান্ট হিসেবে কে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। করে দেখো আলটিমেটলি একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের মতো করে এটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, এগুলো পরীক্ষা মানে আমি বলছি যে প্র্যাকটিক্যাল যদি তোমাদের হয়, যদি অফলাইন ক্লাস শুরু হয়, তখন দেখবে এস্টার হাইড্রোলিসিস সেটা তোমাকে তার কাইনেটিক্সটা ল্যাবরেটরি থেকে তোমাকে ডিল করতে হচ্ছে বা ট্যাকেল করতে হচ্ছে। ঠিক আছে, হলো? তাহলে আমি যেটা বলতে চাইছিলাম যে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনটা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো। তাহলে আমরা প্রথমে সহজ যে কেস, একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন ইনভলভিং টু রিয়াকশন, সেটাকে দেখলাম, সেটা নিয়ে যে আলোচনা করলাম, সেইখান থেকে আমরা সরাসরি সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে চলে গেলাম এবং সেটাকে আমি জেনারেলাইজ করে ফেললাম। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিই, যেমন সেকেন্ড অর্ডার রিয়াকশন করেছে, যেমন থার্ড অর্ডার রিয়াকশনের একটা এক্সাম্পল দিই। মানে এক্সাম্পল বা থার্ড অর্ডার রিয়াকশন, এই কেসটাকে একটুখানি
স্টাডি করি। আচ্ছা, থার্ড অর্ডার রিয়াকশন যখন তুমি বলবে তখন কিন্তু তিনটে পসিবিলিটি হতে পারে। থার্ড অর্ডার রিয়াকশন এখানে তিনটে পসিবিলিটি। ঠিক আছে, টাইপ ওয়ানে ধরো এ প্লাস বি প্লাস সি তিনটে রিয়াকশান্ট আছে, থেকে তোমার প্রোডাক্টে যাচ্ছে উইথ রেট কনস্ট্যান্ট এসছে কে, এইটা। তাহলে এই যে রিয়াকশনটা সেটা হচ্ছে তোমার তিনটে রিয়াকশন, মানে এটা ধরো রিয়াকশনটা ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু এ, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু বি, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু সি, আর ওভারঅল অর্ডার যেটা অর্ডারটা হয়ে যাচ্ছে 1 + 1 + 1 মিলেছে 3। এটা একটা কেস। আচ্ছা, আর একটা হতে পারে দুটো রিয়াক্ট্যান্ট আছে, ধরো এ প্লাস বি থেকে ধরো তুমি প্রোডাক্টে গেলে উইথ রেট কনস্ট্যান্ট কে। এটা ধরে নাও এটা হচ্ছে হয়তো আচ্ছা, এটা প্রথমে সেকেন্ড অর্ডার বলি। সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু ধরো এ, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু বি, এইটা। অর হতে পারে, আমি ইন্টিগ্রেটেড রেট লগুলি এখন বলছি, মানে ইন্টিগ্রেট বলছি মানে ইন্টিগ্রাল রেট লগুলিই বলছি, মানে ফার্স্ট সেকেন্ডের মধ্যে নিজেকে কনফাইন রাখছি। 3-0 হতে পারতো, কিন্তু 3-0 বা 0-3 হতে পারতো, বা হাফ হাফ, মানে হাফ আর 2.5 হতে পারতো, হ্যাঁ, মানে 1.5 হতে পারতো, অনেক রকমের পসিবিলিটি হতে পারে। আমি জাস্ট একটা টিপিক্যাল কেস কনসিডার করছি যে একজনের রেসপেক্টে সেকেন্ড অর্ডার, একজনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার, মানে এটা কার রেসপেক্টে সেকেন্ড অর্ডার, কার রেসপেক্টে ফার্স্ট অর্ডার সেটা আলাদা, মানে সেটা মানে কেস টু কেস জাস্ট আলাদা হবে। তাহলে ফার্স্ট অর্ডার হতে পারে ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু এ, সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু বি, এইটা। আর ওভারঅল অর্ডারটা সেই একই রকম ভাবে, ওভারঅল অর্ডারটা হচ্ছে 2 + 1 মিলে তোমার কিন্তু 3 হয়ে যাচ্ছে ওভারঅল অর্ডারটা, এটা। আর সিম্পলেস্ট যে পসিবিলিটিটা সেটা হচ্ছে টাইপ 3, যেখানে একটা সিঙ্গেল রিয়াক্ট্যান্ট সে প্রোডাক্টে চলে যাচ্ছে উইথ রেট কনস্ট্যান্ট কে। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি থার্ড অর্ডার, একদম থার্ড অর্ডার উইথ রেসপেক্ট টু তোমার এ, একদম সরাসরি। আচ্ছা, এই থার্ড অর্ডার উইথ রেসপেক্ট টু এ যদি হয়, মানে সিঙ্গেল রিয়াক্ট্যান্ট যদি ইনভলভ থাকে, তাহলে সেই কেসগুলো কেমন করে ট্যাকেল করতে হয় সেটা আমরা বেসিক্যালি আগের দিন করেছি। আমি এক্স্যাক্টলি থার্ড অর্ডারটাকে নিচের যে করে দিই। রিয়াকশনটা এটা তো শুধুমাত্র, হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, থার্ড অর্ডার যেটা দিলেন স্যার ওটা শুধুমাত্র এই যেটা লিখেছে ওটা তো থার্ড অর্ডারই হবে, তাছাড়া অন্য কিছু হবে না, না কোনটা? কেস 3 স্যার? নম্বরটা? টাইপ থ্রিটা যেটা, হ্যাঁ 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 স্যার হ্যাঁ 3 হ্যাঁ নম্বর, হ্যাঁ হ্যাঁ, এটা থার্ড ওটা অর্ডার শুধু উইথ রেসপেক্ট টু এ, third- মানে এই রিয়াকশনটা থার্ড হ্যাঁ অর্ডার রিয়াকশন, যেখানে একটা রিয়াকশনের রেসপেক্টেই থার্ড অর্ডার। তাহলে এই আচ্ছা আচ্ছা। টাইপের যেটা সিঙ্গেল রিয়াকশন থেকে প্রোডাক্ট হলে সেই কেসগুলো কেমন করে স্টাডি করতে হয় আমরা অলরেডি আলোচনা করেছি। মানে জেনারেল এন এর অর্ডার তো করে দিয়েছিলাম, সেখানে এন এর জায়গায় 3 বসালেই তুমি জাস্ট সবকিছু পেয়ে যাবে আর কি, এবং সেটাকে স্পেশাল কেস হিসেবে তোমাকে হোমওয়ার্ক হিসেবে করতে দিয়েছিলাম। এবার প্রথম যে দুটো কেস টাইপ 1 এবং টাইপ 2, সেইগুলোকে কেমন করে তার ইন্ডিকেটর রেল বের করতে হয় সেইগুলো সম্বন্ধে একটুখানি কথাবার্তা বলি। এগুলো কিছু না, এটা হচ্ছে তোমার হায়ার সেকেন্ডারিতে তুমি যখন ইন্টিগ্রেশন করেছো সেই ইন্টিগ্রেশনগুলো মানে একটুখানি প্র্যাকটিস করে নেওয়া, আর কিছুই না, বাকি সব একই রকম হবে। তবে টাইপ 1টাকে নিয়ে জাস্ট একটুখানি দেখে নিই। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি উইথ রেট কনস্ট্যান্ট কে তোমার প্রোডাক্টে যাচ্ছে, এটা। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে রিয়াকশন ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু এ, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু বি, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু সি, আর ওভারঅল অর্ডারটা হচ্ছে তোমার 1 + 1 + 1 = তোমার 3, সেটা ওভারঅল অর্ডার। আজ এবার যেভাবে করতে হয়, ইনিশিয়ালি at t = 0, এইটা ধরো কনসেন্ট্রেশন এ, এই কনসেন্ট্রেশন বি, এই কনসেন্ট্রেশন সি। আচ্ছা, এখানে একটা অ্যাজাম্পশন করে নিচ্ছি আমি। অ্যাজাম্পশনটা হচ্ছে যে এ বি আর সি তাদের প্রত্যেকের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা সমান ধরে নিচ্ছি। অ্যাজাম্পশনটা হচ্ছে যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টস অফ এ, বি অ্যান্ড সি
আর অল ইকুয়াল। হ্যাঁ, এটা তাহলে কোন একটা টাইমে অ্যাট এ টাইম টি কি হবে, এর কনসেন্ট্রেশনটা ধরো এক্স পরিমাণ যদি কমে, বি এর পরিমাণটা কিন্তু এক্স পরিমাণ কমছে, সি এর পরিমাণটাও কিন্তু তোমার এক্স পরিমাণ কমছে। মানে এটা কিন্তু আমি তোমাকে একটা হোমওয়ার্ক দেবো এরপরে, যে এ বি সি তাদের ইনিশিয়াল মানে তাদের স্টয়চিওমেট্রিক কপিগুলো সমান না হলে কি হতো, সেটা তোমাকে আমি পরে দেবো আর কি। সেই ইন্টিগ্রেশনটা একটু কঠিন হবে, তুমি সেটাকে বাড়িতে করতে দেবো। কিন্তু এখন ধরে নিচ্ছে যে এ বি সি তিনজনের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট সমান, যাতে করে এ এক্স ডিসঅ্যাপিয়ার করলে বিও এক্স ডিসঅ্যাপিয়ার করবে, সিও এক্স ডিসঅ্যাপিয়ার করবে। তাহলে অ্যাট এ টাইম টি এই কনসেন্ট্রেশনগুলো এরকম হচ্ছে। আর প্রোডাক্টের এটা শুরুতে ধরো প্রোডাক্টটা 0 ছিল, আর এখানে কত হচ্ছে আমার জাস্ট জানার দরকার নেই। আর এবারে এইখানে রেট অফ দ্য রিয়াকশন যখন তুমি লিখবে, বা ভেলোসিটি অফ দ্য রিয়াকশন, এর কনসেন্ট্রেশনে লিখলে মাইনাস বি এ মাইনাস এক্স বাই ডিটি, বি এর কনসেন্ট্রেশনের টার্মসে লিখলে মাইনাস ডি বি মাইনাস এক্স বাই ডিটি, অথবা মাইনাস ডি সি মাইনাস এক্স বাই ডিটি এগুলো। আর এটা কত হবে, এটা যে কে ইন্টু এ মাইনাস এক্স তার পাওয়ার 1, বি মাইনাস এক্স তার পাওয়ার 1, আর সি মাইনাস এক্স তার পাওয়ার 1, কারণ প্রত্যেকের রেসপেক্টে ওটা ফার্স্ট অর্ডার করে। তার মানে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে যে ডিএক্স বাই ডিটি এইটা হয়ে যাচ্ছে কে ইন্টু এ মাইনাস এক্স বি মাইনাস এক্স সি মাইনাস এক্স। এইটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল রেট লটা। আচ্ছা, এবারে আমি এটা ইন্টিগ্রেট করবো। ইন্টিগ্রেট করার জন্য আমি প্রথমে একটা কাজ ধরে নিচ্ছি, মানে একটা অ্যাজাম্পশন, মানে উই অ্যাজিউম যে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সিটা আমি আগে করবো। মানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি করলে না একদম সরাসরি এটা কে ইন্টু এ মাইনাস এক্সটা কিউ হয়ে গেল। সেটা বেসিক্যালি টাইপ থিটার জন্য ডিফারেন্সিয়াল রেট লটা যেমন দেখতে হবে এক্স্যাক্টলি সেই ফর্মে তুমি চলে যাবে। সেই কেসটা আমি এখন করতে চাইছি না, আমি প্রথমে করছি এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। এবারে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হলে একটা স্পেশাল কেস, সেটা কি হয় সেটা ফাইনালি ইন্টিগ্রেটেড রেট লতে বসিয়ে দেখবো যে সেখানে আদৌ হচ্ছে কিনা। যদি হয় ভালো, না হলে শেষে আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ফিরে আসবো, ফিরে এসে সেইখানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি করে নিয়ে এ কে মানে ডিএক্স বাই ডিটিটা কে ইন্টু এ মাইনাস এক্স তার কিউব করে নিয়ে আমি আবার ইন্টিগ্রেট করে তোমাকে দেখিয়ে দেবো। এটা তো এই হচ্ছে গল্পটা। আচ্ছা, এবারে তুমি এইটাকে এইরকম ভাবে লেখো, ডিএক্স বাই এ মাইনাস এক্স বি মাইনাস এক্স সি মাইনাস এক্স, এটা হয়ে গেল কে ইন্টু ডিটি। এবার তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। যখন টি ইকুয়াল টু 0 তখন এক্সটা হচ্ছে তোমার 0, যখন টি ইকুয়াল টু টি তখন এক্সটা হচ্ছে এক্স। এরকম ভাবে ইন্টিগ্রেট করতে হয়। এবারে কথা হচ্ছে বাঁ দিকটা তুমি ইন্টিগ্রেট করবে কি করে, এটা হচ্ছে দরকার। ডান দিকটা তো খুব ইজিলি হয়ে গেল, এটা কে ইন্টু টি তুমি করে ফেলতে পারছো। আর বাঁ দিকটা ইন্টিগ্রেট করবে কি করে। আচ্ছা, বাঁ দিকটা ইন্টিগ্রেট কি করে করবে সেটা বোঝার জন্য দেখো, এটা 0 থেকে এক্স যেমন আছে থাক, এইখানে কি আছে না তোমার এ মাইনাস এক্স বি মাইনাস এক্স সি মাইনাস এক্স আছে। তো আমি এক কাজ করি, এইটাকে এইভাবে লিখছি, তাহলে উপরে তুমি এ মাইনাস এক্স মাইনাস বি মাইনাস এক্স একবার করে ফেলো। এইটা স্যার, হ্যাঁ বলো। স্যার এই ইন্টিগ্রেশন গুলো করার সময় 12 একটা নিয়ম ছিল যে এ বাই প্লাস বি বাই প্লাস সি বাই করে আর কি ওই করা তো, যায়। হ্যাঁ, মানে যে করছো করে আলটিমেটলি এ বি আর সি তিনটে কোএফিসিয়েন্ট বের করে নাও তো, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ আমি সেই কাজটাই হ্যাঁ করছি, আমি বেসিক্যালি সেই কাজটাই করছি। তাহলে হ্যাঁ। এবারে দুটোকে আইডেন্টিটি থেকে তুমি এ বি সি এর ভ্যালুটাকে বের করে নাও ওইখানে। আমি এক্স্যাক্টলি সেই কাজটাই করছি আর কি। মানে ওটাকে তুমি যাকে নিয়মের মতো করে ভাবছো, আমি এটাকে একটা সাধারণ বুদ্ধি দিয়ে জাস্ট করছি, ওইটাই করছি। মানে এরকম হ্যাঁ, নিচে মানে যদি, এখানে একটা ফাংশন আর কি ডবল থেকে যাবে, হ্যাঁ সেটাই। দেখো আমি সেটাকে স্টেপ আবার বাই স্টেপ আরেকবার করতে হবে। আরেকবার করতে হবে একদম, আমি স্টেপ বাই স্টেপ করছি ওই জন্য। দেখো হ্যাঁ দেখো ওকে স্যার। আমি যেটা মানে তোমার যেটা উদ্দেশ্য হচ্ছে তুমি যা নিচে একজনকে রাখবে, মোট কথা এটাতে দিনের হ্যাঁ শেষে তোমার হ্যাঁ এইটা আর কি। হ্যাঁ, এটা যাতে আমার ফাংশন সুবিধা হয়। হ্যাঁ করতে সুবিধা হয়। তাহলে তুমি এই যে নর্মাল হুম, যে মানে কি বলো ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো তখন তুমি ব্যবহার হুম। করতে পারবে। আমি আলটিমেটলি সেই কাজটা কি করবো, দেখো এখানে আমি কি এমনি করছি। ব্যালেন্স করে স্যার এক লাইন বেশি কাটতে হবে, কিন্তু সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। মানে তুমি ওই রকম ভাবে লিখলে, লিখে এবারে দুদিকে আইডেন্টিটি থেকে এ বি সি এর ভ্যালু জাস্ট বের করে নিচ্ছ। আমি সেই কাজটা কি আলটিমেটলি দেখবো করছি। তো দেখো, তাহলে এইরকম ফর্মে যদি থাকে, তাহলে আমি উপরে এ মাইনাস এক্স মাইনাস বি মাইনাস এক্স করলাম,
তাহলে এক্স কেটে গিয়ে উপরে একটা এ মাইনাস বি চলে এলো, ওই জন্য এখানে একটা এ মাইনাস বিটা তুমি এক্সট্রা দিয়ে দাও। এবার ডিএক্স আছে, এটা তোমার কে ইন্টু টি হয়ে গেল এটা। আচ্ছা, এবারে এই 1/a-বিটাকে তুমি বাইরে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়ে কি পড়ে থাকছে, পড়ে থাকছে ইন্টিগ্রাল 0 থেকে এক্স। দেখো এইটা বাই এটা করলে জাস্ট তোমার থাকছে হচ্ছে 1/b-x ইন্টু c-x মাইনাস এখানে কি পড়ে থাকছে 1/a-x ইন্টু c-x, এইটা এটা ডিএক্স, এটা ইকুয়াল টু কে ইন্টু টি হলো এটা। আচ্ছা, এবারে আবার এই পার্টটাকে তুমি এক কাজ করো, ইন্টিগ্রাল 0 থেকে এক্স, এইটাকে তুমি এক কাজ করো, এটা b-x ইন্টু c-x, উপরে b-x মাইনাস c-x একটা করে নাও। তাহলে এখানে দেখো b-cটা দেওয়া হয়ে গেল বলে এখানে একটা b-c তুমি লিখে দেখো, আর মাইনাস এখানে ঠিক একই রকম করে a-x c-x, এখানে করে দাও a-x মাইনাস c-x, এখানে a-cটা এক্সট্রা দেওয়া আছে বলে এটা 1/a-c একটা তুমি করে দাও, ঠিক আছে? এটা থার্ড ব্র্যাকেট আছে। স্যার হ্যাঁ বলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো না। স্যার বলছি যে যখন স্যার কোএফিসিয়েন্ট গুলো যে আলাদা হবে, তখন স্যার ওটা a-x আর ওটা x y z পাওয়ার হয়ে যাবে, তখন স্যার ফাংশনটা আরো জটিল হয়ে যাবে। হ্যাঁ জটিল হয়ে যাবে, তো আমি সেটা তোমাকে তো, আমি তো মাস্টার না, মাস্টার হওয়ার জন্য তো আমি সহজটা করে দেবো, জটিলটা তোমাকে বাড়িতে করতে দেবো তো। স্যার আমি সেটাই ভাবছিলাম। হ্যাঁ, সেটা আমি দেবো তো তোমাকে, আমি বারবার বলছি না তোমাকে হোমওয়ার্ক হিসেবে দেবো, যে আমি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, মানে সরি স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো সেম ধরে নিলে আমার লাইফটা অনেক সহজ হয়ে যাচ্ছে। স্টোইচিওমেট্রিক হ্যাঁ কোএফিসিয়েন্ট স্যার, যদি কঠিন হয়ে যায় তাহলে একটু, মানে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আলাদা হয়ে আর গেলে ফাংশনটা এটা জটিল কঠিন হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ, আমি সেটা তোমায় দেবো, এবারে তোমাকে কাজ হিসেবে দেবো এটা। তাহলে এইটা হলো। আর এবারে দেখো এইটা যখন তুমি করছো, তাহলে আমি জাস্ট এইটাকে এটাখানে গুণ হিসেবে না লিখে দিচ্ছি 1/a-b। এইটা দেখো ইন্টিগ্রাল 0 থেকে এক্স, এই 1/b-c হলো, এইখানে আসছে হচ্ছে 1/c-x মাইনাস 1/b-x, b-x ইন্টু ডিএক্স, এই একটা পার্ট, এখানে ব্র্যাকেটটা দিই। আচ্ছা, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই। এটা হলো মাইনাস, আচ্ছা এটাকে আচ্ছা ঠিক আছে, মানে করে ফেলেছি যখন আর দরকার নেই। 0 থেকে এক্স 1/a-c, এটা 1/c-x মাইনাস 1/a-x, এটা ইন্টু ডিএক্স, এটা থার্ড ব্র্যাকেট হলো ইকুয়াল টু হচ্ছে তোমার কে ইন্টু টি। আর এবার ইন্টিগ্রেশন গুলো করে নাও, তাহলে 1/a-b, এইটা হয়ে যাচ্ছে 1/b-c হয়ে গেলে এইটা হয়ে যাবে তোমার ln c/c-x মাইনাস ln b/b-x। এই ইন্টিগ্রেশনটা করলে তোমার এইটা দাঁড়াবে মাইনাস, এটা এটা a-x কেন, a-c স্যার এটা, হ্যাঁ বলো, বলো বলো। হ্যাঁ স্যার বলছি সেকেন্ড ইন্টিগ্রেশনটা তো হ্যাঁ ওই a-c হবে না ওটা এটা ওটাই। হ্যাঁ, এটা 1/a-c, এটা ln c/c-x মাইনাস ln a/a-x হলো, এইটা থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু কেটি হয়ে গেল। এটা দাঁড়াচ্ছে 1/a-b 1/b-c ln c ইন্টু b-x বাই b ইন্টু c-x, এই একটা পার্ট মাইনাস 1/a-c ln c ইন্টু a-x বাই a ইন্টু c-x, এইটা ইকুয়াল টু তোমার কে ইন্টু টি। এইটা হচ্ছে তোমার সকল এইটা হচ্ছে সকল তোমার ইন্ডিকেটর রেল লটা বেরোবে। তাহলে দেখো একটা রিয়াকশন তুমি কনসিডার করলে যেখানে a প্লাস বি প্লাস সি থেকে প্রোডাক্ট হচ্ছে, a এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, সি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, ওভারঅল অর্ডারটা হচ্ছে তোমার 3, যেখানে a নট ইকুয়াল টু বি, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ বি সি সেগুলো হচ্ছে আলাদা আলাদা, তার জন্য ইন্ডিকেটর রেল লটা এরকম টাইপের দেখতে হচ্ছে।
আর এবার এই পার্টিকুলার কেসে যদি তুমি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি করে দাও, তাহলে দেখো আবার সেই 0/0 ফর্ম চলে আসছে, মানে ডিনোমিনেটরগুলো তোমার 0 হয়ে যাচ্ছে আর নিউমারেটরগুলো তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি তুমি বসাতে পারবে না। তাহলে জাস্ট মানে ইফ a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, দেন লেফট হ্যান্ড সাইড ইজ of the form 0/0, right, is of the form 0/0, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডটা অফ দ্য ফর্ম 0/0। তোমার ওই আগে আমি শিখিয়েছি, তখন তোমাকে এল হসপিটাল রুল ইউজ করতে হবে, এল হসপিটাল রুল। হ্যাঁ, করলে কি দাঁড়াবে, তাহলে তোমাকে সেই ফিরে যেতে হবে, কাম ব্যাক টু ডিফারেন্সিয়াল রেট ল। ডিফারেন্সিয়াল রেট লতে ফিরে যাও। ডিফারেন্সিয়াল রেট ল কি হবে, আর ডিএক্স বাই ডিটিটা তখন হয়ে যাচ্ছে তোমার কে ইন্টু এ মাইনাস এক্সটা কিউবে ফিরে আসবে। এই যে এইখানে একটা ডিফারেন্সিয়াল রেট লটা লিখেছে, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে এ মাইনাস এক্স বি মাইনাস এক্স সি মাইনাস এ, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি করলে এটা কে ইন্টু এ মাইনাস এক্সটা কিউ হয়ে যাচ্ছে এইটা। তাহলে এইটা যেহেতু আমি মানে আগের দিন হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, আমি আরেকবার করে দিচ্ছি। কেউ একজন বলছিলেন না শুরুতে যে তুমি এটা করেছো, সেটা ঠিক হয়েছে কিনা জানো না, তার জন্য আমি করে দিচ্ছি আর কি। হ্যাঁ স্যার, আমি বলছিলাম সুব্রত। হ্যাঁ, ডিএক্স বাই এ মাইনাস এক্স তার কিউব ইকুয়াল টু কে ইন্টু ডিটি হয়ে গেল। এবার তুমি ইন্টিগ্রেট করো, যখন তখন টি ইকুয়াল টু 0 তো এক্স ইকুয়াল টু 0, যখন টি ইকুয়াল টু টি তো এক্স ইকুয়াল টু তোমার এক্স হয়ে গেল। এটা এটা দেখো তুমি নিশ্চয়ই ইন্টিগ্রেশন গুলো করতে পারো, এর পাওয়ার -3, তোমার এটা হয়ে যাবে কত, মানে এটা এই ফর্মুলাটা আর কি, x টু দি পাওয়ার n dx -1/2 স্কয়ার হয়ে যাবে, n + 1 বাই n + 1 হয়। তারপর একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন তোমার থাকে, এটা হচ্ছে গল্প। তাহলে এখানে পাওয়ারটা কত, -3 হবে। -3 হলে তোমার -3 + 1 মানে হচ্ছে তোমার বেসিক্যালি -2, মানে এটা হয়ে গেল 1 - x তার স্কয়ার হয়ে গেল। আর নিচে থাকবে -3 + 1 অর্থাৎ -1/2। হ্যাঁ, -1/2 রইল এইটা। এবারে x এর আগে একটা মাইনাস আছে বলে এটা তোমার আলটিমেটলি প্লাস হয়ে যাবে, ঠিক আছে এইটা। এবার লিমিটটা বসে গেল 0 থেকে x ইকুয়াল টু কে ইন্টু তোমার টি হয়ে গেল। এটা দাঁড়াচ্ছে হচ্ছে দেখো 1/a - x তার স্কয়ার মাইনাস 1/a স্কয়ার ইকুয়াল টু 2k ইন্টু টি। এইটা হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, এটাই জি, একদমই এটাই হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড রেট লটা, মানে এই আচ্ছা ফর্মে। টি হাফটাই দিতে। হ্যাঁ, আর এবারে এটা ঠিকই বলছো, এবারে ঠিকই বলছো। তাহলে এখানে এখানে এটা মানে কতগুলো জিনিস আছে বুঝে নেওয়া দরকার। যেটা বলছো টি হাফটাকে বের করে নিতে পারো তুমি এখান থেকে। হ্যাঁ, আচ্ছা এখানে একটা কিন্তু বলে নি, এখানে তোমার ইউনিট অফ রেট কনস্ট্যান্ট বা স্পেসিফিক রেট যেটা, সেটা মোল টু দি পাওয়ার -2 লিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 হয়ে যাবে। আচ্ছা, হাফ লাইফ টাইমের কথা বলছো তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা একটা জিনিস বলি, যে এই যে কেসটা যখন a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তখন হাফ লাইফ টাইমের কোনো মানে নেই কিন্তু। যখন a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আমি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমাকে বলেছিলাম যে যদি a আর b তার ইনিশিয়াল কনসেন্ট্রেশনগুলো আলাদা হয়, তাহলে হাফ লাইফ টাইমের জাস্ট মানে থাকে না, কারণ কোন কনসেন্ট্রেশন অর্ধেক হলে তুমি সেটাকে হাফ লাইফ টাইম বলবে, তাই তো? তাহলে এখানেও তাই, যে মুহূর্তে এটা অর্ধেক হচ্ছে সেই মুহূর্তে বি অর্ধেক হবে না বা সি অর্ধেক হবে না। when a not equal to b not equal to c, then there is no concept of t half। এই পার্টিকুলার ক্ষেত্রে যখন a equal to b equal to c হয়ে গেল এবং তাদের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো তুমি এক্স্যাক্টলি 1 ধরেছো, তাহলে যখন a এর কনসেন্ট্রেশন অর্ধেক হবে তখন b ও অর্ধেক হবে, তোমার c ও অর্ধেক হবে। এখানে হাফ লাইফ টাইম সেটা কিন্তু t half বলো। হ্যাঁ, সেখানে কি দাঁড়াচ্ছে না, when t equal to t half, দেন এই রিঅ্যাকট্যান্টের কনস্ট্যান্ট তার ইনিশিয়াল ভ্যালুর অর্ধেক হয়ে যাবে এইটা। তাহলে তখন কি দাঁড়াবে, তাহলে দেন টি হাফটা হয়ে যাচ্ছে 1/2k। দেখো এখানে এটা 1/2k ঠিক আছে, এদিকে নিয়ে চলে এলে আর এটা হয়ে যাচ্ছে হচ্ছে a - x টা তখন a/2 যেহেতু, তাহলে 2 স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার, তাই তো? তাহলে এটা দাঁড়াচ্ছে 2 2 4 থেকে 3, তাহলে 3 এর 2 k ইন্টু a স্কয়ার, এটা দাঁড়াচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, তাহলে ঠিকই করেছি। হ্যাঁ, তাহলে এইটা তোমার দাঁড়াচ্ছে। এবং এটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যে ক্লিয়ারলি টি হাফটা প্রপোর্শনাল টু 1/a টু দি পাওয়ার a স্কয়ার তার সঙ্গে সমান হচ্ছে। আমি একটা জেনারেল nth অর্ডার রিঅ্যাকশন যদি হতো,
তাহলে টি হাফটা 1/a⁴n-1 এর সঙ্গে প্রপোর্শনাল হয়, তাহলে এখানে তুমি একই রকম ভাবে টি হাফটা এখানে দেখতে পেয়ে যাবে যে 1/a² এর সঙ্গে প্রপোর্শনাল টি হাফটা হয়ে যাবে। আর খুব মানে স্বাভাবিক ব্যাপার হচ্ছে এই ধরনের রিয়াকশন কোনো ফাইনাইট টাইমে কমপ্লিট হতে পারবে না, মানে রিয়াকশনের অর্ডারটা যেহেতু একের থেকে বেশি, এক বা একের থেকে একটা বেশি, বেশি, হ্যাঁ। তাহলে এই রিয়াকশন ফাইনাইট টাইমে কমপ্লিট হতে পারবে না। দিস রিয়াকশন cannot be completed at a finite time। তাহলে দেখো আমার এই থার্ড টাইপটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল, মানে এই যে কাম ব্যাক টু দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইটা দেখো এটা ইকুইভ্যালেন্ট টু কি, এটা ইকুইভ্যালেন্ট টু তুমি একটা সিঙ্গেল রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে উইথ রেট কনস্ট্যান্ট কে, মানে যেটা হচ্ছে থার্ড অর্ডার উইথ রেসপেক্ট টু এ। হ্যাঁ, তাহলে এই যে কেসটা আর এই যে ডিফারেন্সিয়াল রেট লটা সেটা এক্স্যাক্টলি একই, তার মানে আমি আলটিমেটলি কিন্তু এইটাকে করতে গিয়ে এই থার্ড টাইপ যেটা থার্ড টাইপটা কিন্তু করে ফেললাম। ঠিক আছে, তাহলে দেখো তাহলে থার্ড অর্ডার রিয়াকশন যেখানে তোমার সকাল তিনটে রিয়াক্ট্যান্ট আছে এবং তিনটে রিয়াক্ট্যান্টের রেসপেক্টে একটা ফার্স্ট অর্ডার এবং তাদের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো সমান, তার জন্য ইন্টিগ্রেটেড রেট ল এবং সেখান থেকে ফিচারগুলোকে দেখে নাও। আর এবারে নেক্সট যে কেসটা করবো টাইপ 2টা, যেখানে তোমার দুটো রিয়াক্ট্যান্ট ইনভলভ আছে। তাহলে নেক্সট ধরো আমি এরকম একটা কেস কনসিডার করছি, তাহলে তোমার নেক্সট কেস যেটা ধরে নাও এ প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে, এ থেকে এ প্লাস বি থেকে তোমার প্রোডাক্ট হচ্ছে উইথ রেট কনস্ট্যান্ট ধরে নাও তোমার কে। ঠিক আছে, আচ্ছা এবার ইনিশিয়ালি, আচ্ছা আমি এখানে ধরে নিচ্ছি যে দ্য রিয়াকশন ইজ ধরো সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু এ, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু বি, এটা আমি ধরে নিচ্ছি। আর একটা অ্যাজাম্পশন নিচ্ছি কি স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ বোথ এ এন্ড বি আর সেম বা ইকুয়াল। তাহলে ইনিশিয়ালি অর্থাৎ টি ইকুয়াল টু 0-তে এর কনসেন্ট্রেশন ধরে নাও তোমার স্মল এ, বি এর কনসেন্ট্রেশন স্মল বি, অ্যাট এ টাইম টি এইটা যদি এ মাইনাস এক্সটা, তাহলে এইটাও তুমি বি মাইনাস এক্স লিখতে পারবে। কেন? কারণ তাদের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো এক্স্যাক্টলি একই আছে, তখন লাইফ টানে সহজ হয়ে যায়। তাহলে এবারে একবারে রেট অফ দ্য রিয়াকশন লিখে ফেলা যায়। রেট অফ দ্য রিয়াকশন মাইনাস ডি এ মাইনাস এক্স বাই ডিটি যদি এ এর রেসপেক্টে বলো, অথবা মাইনাস ডি বি মাইনাস এক্স বাই ডিটি যদি তুমি বি এর রেসপেক্টে বলো, সেটা কত হচ্ছে কে ইন্টু তোমার এ মাইনাস এক্স তার স্কোয়ার হয়ে যাবে ইন্টু বি মাইনাস এক্স হয়ে যাবে, কারণ এ এর রেসপেক্টে সেকেন্ড অর্ডার এবং বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার বলেছো বলে। তাহলে কি দাঁড়াচ্ছে না ডিএক্স বাই ডিটি সেটা হয়ে গেল কে ইন্টু এ মাইনাস এক্স তার স্কোয়ার ইন্টু বি মাইনাস এক্স। তাহলে এইটা স্যার আগের পেজটা আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ দেখাবো। ঠিক আছে, তাহলে রেট অফ দ্য রিয়াকশনস মাইনাস ডি এ মাইনাস এক্স বাই ডিটি ইকুয়াল টু মাইনাস বি ডি ডি বাই ডিটি ইন্টু বি মাইনাস এক্স ইকুয়াল টু হয়ে গেছে। এটা হলো তোমার ডিফারেন্সিয়াল রেট লটা। আচ্ছা এবার ইন্টিগ্রেট করার জন্য তোমাকে কি করতে হবে, ডিএক্স এখানে এ মাইনাস এক্স তার স্কোয়ার ইন্টু বি মাইনাস এক্স ইকুয়াল টু তোমার কে ইন্টু ডিটি, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা এবার আমি ওই সাধারণ বুদ্ধি দিয়ে ব্যাপারটাকে করে নিচ্ছি, আর না হলে তোমার ওই ফর্মুলায় বসিয়ে তুমি করে নেবে, ওই যে এ বাই সামথিং বি বাই সামথিং এইভাবে যেমন ভাবে করতে হয় হয়ে যাবে, ব্যালেন্স করে হয়ে যাবে, দু লাইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স করে আর এটা। তাহলে যখন টাইম টি ইকুয়াল টু 0 তখন এক্সটা হচ্ছে যখন 0, যখন টাইমটা টি তখন এক্সটা হচ্ছে এক্স। এবারে দেখো এটা আমি কি করছি না, এটা দুবার ভাবে করে এ মাইনাস এক্স মাইনাস বি মাইনাস এক্স করছি, নিচে হচ্ছে ধরো তোমার এ মাইনাস এক্স তার স্কোয়ার ইন্টু বি মাইনাস এক্স হলো ডিএক্স হলো, ইন্টিগ্রেট করছি 0 থেকে এক্স। এবারে দেখো খেয়াল করে যে যখন তুমি করছো এইখানে একটা এক্স কেটে কি এ মাইনাস বিটা এক্সটা নেওয়া হয়ে গেছে, মানে 1/a মাইনাস বি একটা তুমি নিয়ে নাও, এটা তোমার কে ইন্টু টি হয়ে গেল। এবারে 1/a মাইনাস বিটাকে বাইরে বের করে দাও, ইন্টিগ্রাল 0 থেকে এক্স, এটা কত হয়ে যাচ্ছে না 1 দেখো একটা এ কেটে চলে গেল, তাহলে 1/a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স একটা রয়ে গেল, মানে আগের মতোই, শুধু আগের বারে তুমি একই জিনিস
দুবার ছিল না, এখন জাস্ট একই জিনিস দুবার, মানে এ মাইনাস এক্সটা দুবার আছে আর কি, দুবার করে নেবো। আর মাইনাস এটা এটা গেলে 1/a মাইনাস এক্স তার স্কোয়ার হলো ইন্টু dx হলো, সেটা হচ্ছে তোমার k ইন্টু টি হলো। এটা তাহলে প্রথমে দেখো একটুখানি ভাঙলো, মানে এই পার্টটা এখন সরাসরি করে নেওয়া যাবে, এই পার্টটার জন্য আরেকবার একটু এগোতে হবে। 1/a মাইনাস বি ইন্টিগ্রাল 0 থেকে x, এইটা হয়ে যাচ্ছে a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স, নিচে হয়ে যাচ্ছে a মাইনাস এক্স, ও এটা মাইনাস হবে a মাইনাস এক্স মাইনাস বি মাইনাস এক্স, মাইনাস বি মাইনাস এক্স, আর নিচে রইলে a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স। আচ্ছা এইখানে একটা তুমি 1/a মাইনাস বি তুমি করে দিলে, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও, এইটা মাইনাস 1/a মাইনাস এক্স তার স্কোয়ার, এবার থার্ড ব্র্যাকেট যেমন আছে ইন্টু ডিএক্স ইকুয়াল টু তোমার k ইন্টু টি। আচ্ছা এবারে দেখো তাহলে এইটা 1/a মাইনাস বি, এটার সঙ্গে এটা গুণ হয়ে গেলে 1/a মাইনাস বি তার স্কোয়ার হয়ে যাচ্ছে ইন্টু ইন্টিগ্রাল 0 থেকে x, একটা dx বাই বি মাইনাস এক্স হলো মাইনাস ইন্টিগ্রাল 0 থেকে x, এখানে dxটা লিখতে ভুলে গেছি, না dx ও থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, সরি। তো এইটা হচ্ছে তোমার dx বাই a মাইনাস এক্স, এটা একটা পার্ট হলো, মাইনাস 1/a মাইনাস বি dx বাই a মাইনাস এক্স তার স্কোয়ার ইন্টিগ্রাল 0 থেকে x, এইটা মানে এইটা তো আর থার্ড ব্র্যাকেটটা এখানে নেই, আগে করে দিয়েছি, এটা ইকুয়াল টু k ইন্টু টি হয়ে যাচ্ছে। k ইন্টু টি, দেখো এখন পর্যন্ত যা করেছে কারো কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে? না স্যার। না স্যার, ঠিক আছে। আচ্ছা এবার তুমি ইন্টিগ্রেশনটাকে করে নাও। ওরে মাইক্রোফোন অফ কর রে, গান শোনাচ্ছে রে মাইক্রোফোনে। এটা এইটা এটা ln b বাই বি মাইনাস এক্স মাইনাস ln a বাই a মাইনাস এক্স, প্রথম দুটো হয়ে গেল, আর এটা মাইনাস হয়ে যাচ্ছে তোমার মাইনাস 1/a মাইনাস বি, আর এইটা করলে তোমার জাস্ট এইটা হয়ে গেল তোমার 1/a মাইনাস এক্স মাইনাস 1/a, এইটা ইকুয়াল টু k ইন্টু টি। মানে এটা একদম সেকেন্ড অর্ডারের জন্য যেমন করে করতে হয় ইন্টিগ্রেশনটা আর কি, এটা তো 1/a মাইনাস বি যেমন আছে, আর এইটা করতে গেলে 1/a মাইনাস এক্স মাইনাস হচ্ছে 1/a হবে। তো এই হচ্ছে তোমার একটা বেশ কমপ্লিকেটেড দেখতে একটা ইন্টিগ্রেটেড রেটটা পেয়ে গেলে, এবারে তুমি চাইলে এটাকে সিম্পলিফাই একটুখানি করে নিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, দেখো কোনো অসুবিধা আছে কিনা, যা করেছে বুঝতে তোমার সমস্যা আছে কিনা। হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা এখানেও দেখো, এখানেও একটা জিনিস হচ্ছে ব্যাপার, এটা ইন্টিগ্রেটেড রেটলা হলো, এটা কিন্তু কখন সত্যি না যখন হচ্ছে a নট ইকুয়াল টু বি, মানে এটা তোমাকে খেয়াল রাখতে হবে এটা কখন সত্যি, যেভাবে লিখেছো তাহলে এখানে তোমাকে ধরে নিতে হচ্ছে যে হোয়েন এটা নট ইকুয়াল টু বি, তার জন্যই কিন্তু যা করার তুমি করলে। আর a ইকুয়াল টু বি হয়ে গেলে দেখো এটা আবার সেই k ইন্টু a মাইনাস এক্স তার কিউবের মতো দেখতে হয়ে যাবে, মানে এই ইকুয়েশনে মানে যদি তুমি হোয়েন a ইকুয়াল টু বি দেন লেফট হ্যান্ড সাইড এই 0/0 ফর্ম, এটা এল হসপিটাল হলো তাহলে আবার সেই ইউজ করতে হবে এল হসপিটাল রুল, এল হসপিটাল রুল, ঠিক আছে, ইউজ করতে হবে। তাহলে করে তুমি কি করতে হবে, কাম ব্যাক টু ডিফারেন্সিয়াল রেল লতে ফিরে এসো। ডিফারেন্সিয়াল রেল লটা কি দাঁড়াচ্ছে না একদম সরাসরি এইখানে এই যে বা এইটা যাই বলো, এই ইকুয়েশনে এ আর বি তুমি সমান করে দিচ্ছ, তাহলে কি দাঁড়াচ্ছে dx বাই ডিটি, তাহলে k ইন্টু a মাইনাস এক্স তার কিউব হয়ে গেল। তাহলে এই ইকুয়েশনে পৌঁছে গেল, এটাকে সলভ করলে যেমন করে তুমি আগেরটা পেয়েছিলে, এই যে ইন্টিগ্রেটেড রেল ল সেখানে তুমি এটা পৌঁছে যাবে, এটা থেকে আলটিমেটলি পেয়ে যাবে 1/a মাইনাস এক্স তার স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার ইকুয়াল টু
k into এই ইকুয়েশন তুমি actually ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ তাহলে স্যার। দেখো, তাহলে থার্ড হ্যাঁ, অর্ডার স্যার। রিয়াকশন হলে সেখানে একটা রিয়াকশন থাকুক, দুটো রিয়াকশন থাকুক বা তিনটে রিয়াকশন থাকুক, তার ইন্টিগ্রেটেড রেট লগুলো কেমন করে বের করতে পারবে আর কি, সেটাকে তোমাকে আমি কোষে দেখিয়ে দিলাম এটা। হুম, এটা। আচ্ছা আচ্ছা, এবারে দেখো যে আমি তোমাদের একটা কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে হাফ অর্ডার রিয়াকশন। আমার মনে হয় হাফ অর্ডার রিয়াকশনটা আর কিছু বলার দরকার নেই, এটা সে তোমাদের করেছি ওটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা হোমওয়ার্কটা মানে যারা নতুন এসছো আর কি তাদের জন্য আমি বলছি। তাদের জন্য হচ্ছে তুমি একটা মানে আমি জাস্ট একটা প্রবলেম হিসেবে দিচ্ছি স্যার যে ফাইন দা, হ্যাঁ বলো। স্যার হাফ অর্ডার রিয়াকশন ঠিক ওই কমপ্লিকেশনটা কি 2a/k হবে? হ্যাঁ ওরকম কিছু একটা হবে, 2a/k হবে কিনা জানি না, কিন্তু কমপ্লিট হবে আর কি, ফাইনাইট টাইমে আচ্ছা কমপ্লিট হবে সেটাই আমি বলতে পারি। ফাইন দ্য ইন্টিগ্রেটেড রেট ল ফরে, মানে যারা নতুন এসেছো আর কি, নতুন অনেকেই এসছো, অন্তত খান 3 সেকশনে নতুন এসেছে, তাদের জন্য আমি প্রবলেমটা একটু দিচ্ছি যে ফাইন দ্য ইন্টিগ্রেটেড রেট ল ফরে হাফ অর্ডার রিয়াকশন ইনভলভিং অনলি ওয়ান রিয়াকশন। তাহলে ফাইন দ্য ইন্টিগ্রেটেড রেট ল, হ্যাঁ, ফরে হাফ অর্ডার রিয়াকশন ইনভলভিং অনলি ওয়ান রিয়াকশন। তার মানে আমি এরকম বলছি, এ থেকে প্রোডাক্ট হচ্ছে উইথ রেট কনস্ট্যান্ট কে, রিয়াকশনটা হচ্ছে হাফ অর্ডার রিয়াকশন এটা। আচ্ছা এবারে আমি এইখান থেকে যে কাজটা তোমায় দিচ্ছি যে তাহলে হেন্স ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ হাফ লাইফ টাইম। এখান থেকে হাফ লাইফ টাইমের এক্সপ্রেশন তোমাকে বের করতে দিচ্ছি। 2 নম্বর যে কাজটাকে দিচ্ছি, ক্যান দিস রিয়াকশন বি কমপ্লিটেড ইন এ ফাইনাইট টাইম? এই রিয়াকশনগুলো কি কোনো ফাইনাইট টাইমে কমপ্লিট হতে পারে? ক্যান দিস রিয়াকশন বি কমপ্লিটেড ইন এ ফাইনাইট টাইম? এটা কি কমপ্লিট হতে পারে? ইফ if your answer is positive, অ্যান্সারটা কিন্তু ঠিক হয় আর মানে মানে পজিটিভ মানে উত্তরটা কিন্তু হ্যাঁ হয় আর কি, পজিটিভ, দেন ফাইন্ড দিস টাইম অফ কমপ্লিশন। তো সেই টাইম অফ কমপ্লিশনটা তুমি জাস্ট বের করবে, ঠিক আছে? এটা তাহলে আমি হাফ অর্ডার রিয়াকশনের জন্য এই কাজটাকে দিলাম। আচ্ছা আর একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে একটা যেটা ইউজুয়ালি করা থাকে না, কিন্তু অর্ডারটা 3/2 হয়। সামনে হয় অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ CH3 অ্যাসিডালডিহাইড CH3CHO গ্যাস পেটে তার যখন ডিসোসিয়েশন করে CH4 এবং CO তৈরি হলো, তার অর্ডারটা ছিল 3/2। তার জন্য এই তুমি কাজটাকে করবে আর কি। তাহলে জাস্ট আমি সেম যে নেক্সট যে হোমওয়ার্কটা দিচ্ছি আর কি, সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য ইন্টিগ্রেটেড রেট ল for a reactions of order 3/2 and which involves only one reaction। তাহলে একটা রিয়াকশন ইনভলভ আছে, তার জন্য তোমাকে ইনভলভ অনলি ওয়ান রিয়াকশন, এটা মানে এরকম আর কি সিচুয়েশনটা। এ থেকে প্রোডাক্ট রেট কনস্ট্যান্ট কে, যে রিয়াকশনের অর্ডারটা একবার দেখাবেন? হ্যাঁ দেখো, হ্যাঁ স্যার। তাহলে এই হাফ অর্ডার না হলে যে 3/2 হতো, তাহলে তুমি কেমন করে করতে আর কি। তাহলে এ থেকে প্রোডাক্ট হচ্ছে আর কি, তাহলে তুমি দেখবে। আর তার সঙ্গে হচ্ছে আরেকটা ক্ষেত্রে বের করবে, হেন্স ফাইন টি হাফটাকে বের করলে তার সাথে ওইটা এই কোশ্চেনটা আমি করছি, ক্যান দিস রিয়াকশন বি কমপ্লিটেড
ইন এ ফাইনাইট টাইম, এই রিয়াকশন ফাইনাইট টাইমে কমপ্লিট হবে, তো উত্তরটা দেবে না বেরোবে আর এটা তুমি জাস্ট একটুখানি করো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে হোমওয়ার্কটা দিচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে যে যে ধরো তুমি কনসিডার এ সেকেন্ড অর্ডার রিয়াকশন involving two reactants, মানে a প্লাস বি থেকে ধরে নাও তোমার প্রোডাক্ট হচ্ছে রুট কনস্ট্যান্ট কে। আচ্ছা, এবারে আমি এইটা না এই a প্লাস টু বি করছি, a প্লাস টু বি মানে যেটা a প্লাস বি থেকে প্রোডাক্ট সেটা তো অলরেডি আমি কনসিডার করেছি, এখন স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে পাল্টে দিলাম, a প্লাস টু বি থেকে প্রোডাক্ট হলো, ঠিক আছে। স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আলাদা, কিন্তু এটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আলাদা। আচ্ছা, এবারে এখানে আমি যেটা বলছি যে দ্য রিয়াকশন ইজ ফার্স্ট অর্ডার with respect to A and first order with respect to B, and the overall order equal to 1 plus 1 equal to 2। আচ্ছা, এবার আমি এখান থেকে যেটা করতে দিচ্ছি, ফাইন the integrated rate law when এক নম্বর হচ্ছে a not equal to b, মানে ইনিশিয়াল কনস্ট্যান্ট হচ্ছে a not equal to b, আর 2 নম্বর হচ্ছে a equal to b। তো কনসিডার সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন ইনভলভিং টু রিঅ্যাক্ট্যান্টস, এইটা আর যেখানে a আর b টা কি বলে দিই যে a and b are the initial concentrations of capital A and capital B respectively, ঠিক আছে। দেখ, এইটা একটা কাজ তোমাকে দিলাম। ঠিক আছে, তো প্রবলেমটা পরিষ্কার তো? হ্যাঁ স্যার। এটা স্যার পরের পেজটা একটু দেখান না স্যার। হ্যাঁ, মানে বেসিক্যালি আমি তোমাকে কিছু ইন্টিগ্রেশন করতে দিচ্ছি, সেরকমই ব্যাপার স্যার। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। মানে আমি বেসিক্যালি কিছু করছি না, তোমাকে কতগুলো ইন্টিগ্রেশন করতে দিচ্ছি। হায়ার সেকেন্ডারি তো যারা মানে মেডিকেল টেডিকেল দেবে ঠিক করেছিল, সব অঙ্ক তো ভুলে গেছো নাকি? অঙ্ক করেছো মন দিয়ে? কার কার হায়ার সেকেন্ডারিতে অঙ্ক ছিল না, বা অঙ্কটা মানে থেকেও করনি কে কে? তোমাদের মধ্যে কেউ আছো? হ্যাঁ, কিরে অঙ্ক করিসনি একদম কেউ আছিস? হায়ার সেকেন্ডারি তো অঙ্ক ছাড়াও পড়া যায়, মানে কেমিস্ট্রি অনার্স পড়তে গেলে মানে অঙ্কটা মানে রাখতে হয়, কিন্তু অঙ্কটা একদমই করিসনি, জাস্ট কোনোভাবে 30 পেয়ে গেছিস, সেরকম কেউ আছিস নাকি? কেউ কিছু বলছে না। না স্যার। করেছি স্যার, একটু একটু ভুলে গিয়েছি। হ্যাঁ, ভুলে যা, সে ভুলে আবার মানে পরীক্ষা দিতে না হলে মানুষ তো এমনি এমনি ভুলে যাবি, পরীক্ষার আগে যে রিভিশনটা হয়, হ্যাঁ স্যার, এই রিভিশনটা ইন্টিগ্রেশনের রুল গুলো ভুলে গেছি একটু একটু। হ্যাঁ, ওগুলো কি স্যার মনে নেই। এসেনদের বই পড়েছিস নাকি, না পারুল প্রকাশনীর বই পড়েছিস, কোনটা? এসএন দে আর মিত্র গাঙ্গুলি। তাহলে ওইখানে এই বইগুলো কাছে রাখবি, বইগুলো যেন ওই মুদির দোকানদারকে দিয়ে দিস না, বইগুলো পাশে রাখবি, এখানে উল্টে পাল্টে মাঝে মাঝে দেখবি ফর্মুলা টর্মুলা গুলো, তাহলে আস্তে আস্তে তো অভ্যস্ত হয়ে যাবে। আমরা সেকেন্ড এবং থার্ড সেমিস্টার জুড়ে তোমাদের অঙ্ক শেখাবো আর কি, অঙ্ক করাবো। ফার্স্ট সেমিস্টারে খুব কম সময় পাওয়া যায় বলে
আমরা ওই অঙ্ক, তারপর প্লট, তারপর ইউনিট ডাইমেনশন এগুলোকে শেখাচ্ছি না, আমরা সরাসরি সিলেবাসে ঢুকে গেছি। কিন্তু সেকেন্ড সেমিস্টারে আমরা অঙ্ক, প্লট আঁকা এগুলো শেখাবো। তখন যে অঙ্কগুলো আমাদের লাগবে সেগুলো দেবে, রিভিশন হয়ে যাবে। আর এখন যে অঙ্কগুলো করছে এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? মানে এখন আমাদের না কাজে যতটুকু অঙ্ক লাগবে সেই না স্যার, অঙ্কগুলো আমি বুঝিয়ে বুঝিয়ে দেবো। কিন্তু একটা ওভারঅল অঙ্ক তোমাদের শিখতে হবে আর কি, যাতে করে পরে ভবিষ্যতে ফিজিক্যাল বা ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়তে অনেক সুবিধা পাওয়া যায় আর কি। হ্যাঁ, সেটা পরপর করে করানো হবে। আচ্ছা দেখো, কনসিডার থার্ড অর্ডার রিয়াকশন ইনভলভিং 3 রিয়াক্ট্যান্ট। এটা আমি লিখছি কি A প্লাস 2B প্লাস এই ধরো 3C। A প্লাস 2B প্লাস 3C মানে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো পাল্টে দিচ্ছি। একটা হচ্ছে তোমার মানে জেনারেলাইজ না করে আমি একটা A, একটা 2B, একটা 3C। A প্লাস 2B প্লাস 3C থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। আচ্ছা এবারে হচ্ছে ইফ, আচ্ছা ইফ কেন লিখবো, the reaction is first order with respect to A, first order with respect to B, and first order with respect to C. আমি বললাম find the integrated rate law when 1 number A not equal to B not equal to C, 2 number A equal to B not equal to C, 3 নম্বর হচ্ছে A equal to B equal to C। তিনটে কেস আমি দিলাম। আচ্ছা যেখানে A, B and C are the initial concentration of A, B and C respectively। ঠিক আছে, হলো? তাহলে এই একটা পার্টিকুলার প্রবলেম, আমি জাস্ট একটু কঠিন ইন্টিগ্রেশন তোমাদের জাস্ট করতে দিলাম, আর কিছুই না। এটা নিজের একটা হলে কোড। ঠিক আছে, দেখো আর কি স্যার অনেকটা জিনিস পড়া হলো অল্প সময়ে। না না কিছু মানে মানে আসলে কনসেপচুয়ালি তো খুব বেশি জিনিস পড়া হয়নি, মানে হ্যাঁ একই স্যার, রকমের জিনিস ক্যালকুলেশন একটুখানি, বেশি লাগে। হ্যাঁ একটু ক্যালকুলেশন বেশি হচ্ছে তোমাদের প্রথম প্রথম বলে এগুলোকে সব করে টোরে দিতে হচ্ছে। পরের দিকে তোমরা দেবে নিজেরাই করে ফেলতে পারছো, কোনো অসুবিধা হবে না। তারপরে কিছু কিছু ছেলে মেয়ে ধরো আজকে ফার্স্ট ক্লাস করছে, তাদের একটু অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এই জন্য সে তো বটেই। আচ্ছা আমি একটুখানি এবারে একটু জেনারেলি একটু জিজ্ঞেস করি স্টুডেন্টদের আর কি, তারপরে আবার একটু সময় আছে আমি অন্য একটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, আগের পেজটা একটু দেখাবেন স্যার? হ্যাঁ দেখাবো। স্যার হ্যাঁ বলো স্যার বলো বলো, শুনতে পাচ্ছি। স্যার আমার 8:30 থেকে আরেকটা ক্লাস আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, 8:30টার সময় লিভ করে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 8:30টার সময় কি মানে কি কলেজের ক্লাস না টিউশন আছে? না স্যার, আমার আর কি গানের ক্লাস আছে। ও আচ্ছা ঠিক আছে। গান করো, কি গান করো গো? সব গান? ক্লাসিক্যাল শিখি স্যার। ক্লাসিক্যাল শেখো? কোথায় শেখো? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জয়নগরে। আচ্ছা, কোথায় এখানে শেখো? একজন স্যার শেখান, আহ, প্রতীক স্যারের কাছে শিখি। প্রতীক স্যারের কাছে। তোমার জয়নগরে তোমার ওই তোমাকে তোমার হয়ে কি ওই আমাদের ওই যে স্যার যে নবান্ন চাকরি করে উনি তোমার হয়ে বলেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গৌতম স্যার। গৌতম স্যার হ্যাঁ। হুম হুম। তোমাদের ওই রিতমা টিতমা তোমাদের পরিচিত নাকি? গৌতম স্যারই পাঠিয়েছিল রিতমাকে, রিতমা কানপুর আইআইটিতে পিএইচডি করছে। না স্যার, আমি চিনি না, মানে আগের ব্যাচের না না স্টুডেন্ট হয়তো আমি না, চিনি। রিতমা অনেকটা বড়, রিতমা এমএসসি করছে, ও সরি আচ্ছা পিএইচডি আচ্ছা, করছে, তাহলে সরি চিনি সরি না। রিতমা পিএইচডি করছে, মানে তোমাদের থেকে বছর 6-এর তো বড় হবেই। বেসুন কলেজে পড়তো না না না, রিতমা, রিতমা খুব ভালো ছাত্রী। তাহলে চিনি না, চিনি হ্যাঁ না। হ্যাঁ গৌতম স্যার প্রত্যেক বছর একজন দুজন করে স্টুডেন্টকে বলেন করার জন্য। বাহ, ভালো।
হ্যাঁ, তুমি 1:30টায় লিভ করে যাও। হ্যাঁ, আমরা হ্যাঁ স্যার। তেমন কিছু দু একটা কথাবার্তা কাজ বলবো, তেমন কিছু আর পড়াবো না। আচ্ছা দেখো, যারা আজকে ফার্স্ট ক্লাস করলে তাদের কি বুঝতে খুব একটা অসুবিধা হয়েছে? না স্যার। না স্যার না না স্যার। ঠিক আছে ঠিক আছে। স্যার তা কোনো অসুবিধা নেই তো? না না আচ্ছা আচ্ছা, তাহলে আমি আর 2-3টে প্রবলেম দিচ্ছি, একটুখানি কষবে তুমি। প্রবলেম সেটা হচ্ছে, ধরো একটা রিয়াকশন এরকম হয়, মানে তুমি রেডিও অ্যাক্টিভ ডিকে নিয়ে সকালে একটু কোশ্চেন টোশ্চেন করলে, আর যখন রেডিও অ্যাক্টিভ যেমন ডিকে হয় না, তেমন ব্যাকটেরিয়াল গ্রোথ, যেমন একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট সে এক্সপোনেনশিয়ালি ডিকে করে, যেমন কোন একটা ব্যাকটেরিয়াল কলোনিতে ব্যাকটেরিয়াল গ্রোথটা কিন্তু তোমার এক্সপোনেনশিয়ালি গ্রো করে। তাহলে একটা যে এক্সপোনেনশিয়াল ডিকে করা, একটা যে এক্সপোনেনশিয়াল গ্রো করা। তাহলে আমি জাস্ট প্রবলেমটা এইভাবে দিচ্ছি যে তোমার ধরো এ ব্যাকটেরিয়াল growth obeys the kinetics, এরকম দেখতে, আর dn বাই dt এইটা হচ্ছে তোমার, এই ধরো তোমার একটা ল্যামডা জি ইন্টু এন, মানে আগেরটা ছিল মাইনাস ল্যামডা ইন্টু এন ছিল, মানে ডিকের জন্য একটা মাইনাস সাইন দিচ্ছিল, সেটা ডিকে বোঝানোর জন্য, আর গ্রোথ বোঝানোর জন্য এটা জাস্ট প্লাস। ডিএন বাই ডিটি ল্যামডা জি ইন্টু এন, যেখানে ল্যামডা জিটা হচ্ছে তোমার রেট কনস্ট্যান্টের মতো আর কি, যেখানে তুমি সেইভাবে ভাবতে পারো ল্যামডা জি ইজ দ্য রেট কনস্ট্যান্ট। এইটা তারপর এইখান থেকে তুমি যেটা করবে, ফাইন্ড দ্য ইন্টিগ্রেটেড রেট ল, ইন্টিগ্রেটেড রেট ল বের করতে পারবে। তার মানে হচ্ছে বেসিক্যালি এন অ্যাজ এ ফাংশন অফ, মানে আমি যেটা বলতে চাইছি যে ইন্ডিকেট করে তোমাকে যেটা বের করতে হবে এনটাকে অ্যাজ এ ফাংশন অফ টি, এনটা টাইমের সঙ্গে সঙ্গে কেমন করে জাস্ট চেঞ্জ হচ্ছে সেটা তুমি দেখবে। এইটা ফাইন্ড এইটা, আর প্লট এন ভার্সেস টি n versus t to show the growth as a function of time, এইটা। আর 3 নম্বর একটা কাজ আমি বলছি যে কমেন্ট অন দ্য রেজাল্ট। আচ্ছা, কমেন্ট অন দ্য রেজাল্ট মানে হচ্ছে এই যদি তোমার এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে করে যায়, তাহলে একটা সার্টেন টাইমের মধ্যে সারা পৃথিবীময় তো পুরো ব্যাকটেরিয়াই শুধু থাকবে আর কি। হ্যাঁ, কিন্তু এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে একটা সময়ের পরে কিন্তু ব্যাকটেরিয়া আবার ভেঙে যায়, মানে ভেঙে যায় মানে হচ্ছে ব্যাকটেরিয়া আবার মারা যায়। হ্যাঁ, মানে যেমন গ্রোথটা এক্সপোনেনশিয়ালি হচ্ছে, কিন্তু সেটা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে না। একটা সময়ের পরে কি হবে, একটা সময়ের পরে হচ্ছে তোমার বেসিক্যালি তাদের মানে খাদ্যের সংকট দেখা দেবে, তার নিজেদের মধ্যে মারপিট আরম্ভ করবে, বা কোনো একটা মহামারী হবে, করে সেই ব্যাকটেরিয়া কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটু মরতেও থাকবে। তো এটা শুধুমাত্রই গ্রোথটা হবে এরকম নয়, একটা আর একটা পার্ট কিন্তু থাকতে পারে, যে পার্টের জন্য সে বেসিক্যালি হচ্ছে ওই ডিকে করতে পারে বা মারা যেতে পারে আর কি। হ্যাঁ, সেখানে ওই আমি যেটা লিখেছি সেটা শুধুমাত্র গ্রোথ পার্টটাকে বলেছি, ডিএন বাই ডিটি হচ্ছে ল্যামডা জি ইন্টু এন, কিন্তু সেটা যদি আবার তোমার আলটিমেটলি মানে ওই নিজেদের মধ্যে মানে মারপিট করে বা তোমার খাদ্যের সংকট হয়ে যাওয়া, রিসোর্সের অভাব আর কি, তার জন্য তারা যদি ডিকে করে আর কি, তাহলে প্লটটাকে ওই রকমভাবেই বেড়ে যাওয়া উচিত না একটা সময়ের পরে যে কমে যাওয়া উচিত আর কি, সেই সম্বন্ধে 2-4টে কথাবার্তা তোমাদেরকে আমি বলতে বলছি। তাহলে এই হচ্ছে তোমার কয়েকটা স্পেসিফিক প্রবলেম দিলাম, যে প্রবলেমগুলো আজকের ক্লাসের সঙ্গে রিলেটেড, সেগুলো তুমি পড়বে। আচ্ছা, আর একটা কাজ আমি তোমাদের একটুখানি বড় করে দিয়ে দিচ্ছি, যে তোমরা হয়তো অলরেডি বইটা জোগাড় করে ফেলেছো, মানে আমার লেখা বই ভলিউম 1 ভলিউম 2 কি সবাই জোগাড় করেছো, না এখনো সবাই জোগাড় হয়নি? না স্যার, পাইনি এখনো। স্যার পাইনি? ভলিউম স্যার, 1টা volume- পাওয়া যাচ্ছে না স্যার কোথাও। না কোথাও এখনো পাইনি না, না স্যার। এই লকডাউনের সময় না যে কোনো জায়গায় খুঁজলে পাবে না। দুটো জায়গায় তুমি খুঁজবে, একটা হচ্ছে পাবলিশার্সের বাড়িতে, পাবলিশার্স হচ্ছে কলেজ স্ট্রিট, যদি তুমি আসো তাহলে টেকনোয়াল পাবলিশার্স। হ্যাঁ, কলেজ স্ট্রিটে হ্যাঁ স্যার টেকনোয়াল ওখানে গেছিলাম, মানে পাইনি ফার্স্ট ভলিউমটা। টেকনোয়াল কি অন্য দুটো বলেছে, পেয়ে গেছি। কি বলেছে?
মানে টেকনোওয়ার্ল্ড থেকে মানে দুটো বই দিয়েছে, ওই ফার্স্ট ভলিউমটা মানে দেয়নি, মানে ফার্স্ট ভলিউমটা দেয়নি ওরা, মানে বলছে পাওয়া যাচ্ছে না, এখন নেই ওদের কাছে স্টকে। ও তারপর আর আচ্ছা আচ্ছা, যাওয়া না হয়নি ঠিক আছে, স্যার। মানে ওটা ছাপছে আর কি, মানে ওটা ছাপা চলছে আর এডিশনে। অ্যামাজনেও আউট অফ স্টক ছিল স্যার। মানে এখনো অ্যামাজনে ফার্স্ট ভলিউম আউট অফ স্টক হয়ে আছে? না না, সেদিন পেয়েছি দেখাচ্ছে। পেয়েছি না অনেক স্যার, কষ্টে। না হতে পারে, মানে আমার কাছে এসেছিল তো তিনটেই। আচ্ছা, হ্যাঁ, মানে আসলে যেটা হয়েছে যে মানে এখন ওই বইগুলো এডিশন হচ্ছে, ওখানে ফার্স্ট ভলিউমের যা মানে যা ছাপা হয়েছিল সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, ফার্স্ট ভলিউম তো 2 বছর আগে ছাপা হয়েছিল। হ্যাঁ, ওগুলো সব শেষ হয়ে গেছে, মানে ফার্স্ট সেকেন্ড সবই শেষ হয়ে গেছে, ওগুলো সব নতুন করে এডিশন হচ্ছে, হয়তো 2-1 দিন ক্রাইসিসটা হবে। হ্যাঁ, তারপরে ওরা আমাকে তো ফাইনালি তো ছাপা হয়ে গেছে, আমার তো বলেই ছিল, মানে যাকে মানে চলে আসবে আর কি। দেখ, ওগুলো জোগাড় করে নেবে, আর সেকেন্ড ভলিউমটাও জোগাড় করবে। সেকেন্ড ভলিউমটাও কিন্তু খুবই মানে হয়তো তোমার সেকেন্ড ভলিউমও কিছুটা ক্রাইসিস হবে হয়তো, সেকেন্ড ভলিউমও শেষ হয়ে গেছে, ওটাও আবার একটু ছাপতে ওরা হয়তো আরেকটুখানি সময় নেবে ওদের। যেটা আমি মানে বইটা যারা জোগাড় করে ফেলেছো তাদের জন্য বলছে, যারা জোগাড় করতে পারবে না তারা ইমিডিয়েটলি জোগাড় করো। তাতে হচ্ছে তোমার চ্যাপ্টার মানে যেটা হচ্ছে মানে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স অ্যান্ড ক্যাটালিসিস আর কি। আচ্ছা যাকে মানে কেমিক্যাল কাইনেটিক্স বই বই বললেই হবে, মানে যেখানে মানে আমি ওই যে ভলিউম 2টা আর কি, কেমিক্যাল কাইনেটিক্স ওখানে ভলিউম ওই 2টা। কেমিক্যানেটিক্স সারফেস। হ্যাঁ, মানে এখন নতুন এডিশনে হচ্ছে সারফেস কেমিস্ট্রিটা ভলিউম 1-এ চলে যাচ্ছে আর কি। আর কেমিক্যাল কাইনেটিক্সের মধ্যে হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, ক্যাটালিসিস আর পলিমারটা আসবে, কিন্তু পলিমারটা এখন লেখা শেষ হয়নি বলে কেমিক্যাল কাইনেটিক্স তোমার তোমার ওই কেমিক্যাল মানে যেটা বলছে কেমিক্যাল কাইনেটিক্স, ক্যাটালিসিস আর সারফেস কেমিস্ট্রি 3টে পার্ট আছে। পরের পরের এডিশনে কিন্তু এইটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কি। সেটা মানে যেটা কিনেছো তাতে হচ্ছে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এই দুটো পার্টের হচ্ছে জাস্ট অল এক্সারসাইজেস, মানে সলভ অ্যান্ড আনসলভ, এইটা তোমাদের হোমওয়ার্ক রইল। হ্যাঁ, মানে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 তাতে সমস্ত এক্সারসাইজ, হ্যাঁ, মানে একদম সলভ এবং আনসলভ, কিছু সলভ করে দেওয়া আছে সেইগুলো তুমি দেখবে, আর যেগুলো সলভ করার নেই সেগুলো সলভ করবে, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 পুরোটা আর কি। সেইটার জন্য তোমাকে আমি 7 দিন সময় দিচ্ছি, মানে এইটা তোমাকে রবিবারের মধ্যেই করতে হবে সেরকম নয়, আমি কিন্তু সামনের বৃহস্পতিবারের মধ্যে তোমার এই পুরো কাজটাকে দেখতে চাই। মানে আজকের ক্লাসের রেসপেক্টে যে কটা জিনিস প্রবলেম দিল সেগুলো তুমি করছোই, তার সাথে এবং তার জন্য বই তোমার না থাকলেও কিন্তু অসুবিধা হবে না। এবার যারা বই অলরেডি জোগাড় করে ফেলেছো, হ্যাঁ, তারা তো দেখতেই পাচ্ছ, যারা বই জোগাড় করতে পারো না অ্যাজ আর্লি এজ পসিবল বইটাকে জোগাড় করে হচ্ছে তোমার ওই তোমার চ্যাপ্টার 1 এবং 2 এই দুটো চ্যাপ্টারে যত সলভ এবং আনসলভ প্রবলেমস আছে সেই প্রবলেমসগুলো তোমার করবে আর কি। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি আজকে যতটুকু পড়ানো সেটা এন্ড অফ লেকচার। নেক্সট ক্লাসে আমরা আচ্ছা স্যার, হ্যাঁ ধর আমি বলে দিচ্ছি, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা মানে আরেকটু কমপ্লিকেটেড যেগুলো হচ্ছে কমপ্লেক্স রিয়াকশন সেটাও স্টাডি করতে পারি, অথবা হচ্ছে যে এই যে টাইপের রিয়াকশনগুলো আমি কনসিডার করেছি আর কি, তার ওই সকল যেটা বলা হয় মানে এক্সপেরিমেন্টালি কেমন করে তুমি রেড বা রেড কনস্ট্যান্ট বা অর্ডার বের করবে সেই পার্টটা আর কি, দুটো যেটা খুশি পড়া যেতে পারে কি। নেক্সট ক্লাস আমরা সেটা করবো। হ্যাঁ বলো কি বলছো? হ্যাঁ স্যার, ইনঅর্গানিকের বইটা এসে একটু অসুবিধা হচ্ছে, ওই আরপি সরকারের বই মোটামুটি 1 সপ্তাহ ধরে মানে অ্যাভেলেবেল নেই এখনো। হ্যাঁ, এখন স্যার একটু পড়তে অসীম সরকারের যে বইটা আছে ওটা তো অনেকগুলো ভলিউম, আমাদের কোনটা কোনটা ভালো হবে? অসীম সরকার অসীম দাসের বই যেটা, আচ্ছা অসীম দাসের বইয়ে দাঁড়া বলে দিচ্ছি।